আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। হালকেনস্টাইনের এইচএসসি একাডেমিক কোর্সের ইতিহাস প্রথম পত্র তৃতীয় অধ্যায় লেকচার 2-তে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইংরেজ উপনিবেশ শাসনের ব্রিটিশ আমল। তো ব্রিটিশ আমলের আজকে কোন কোন পার্টগুলো আজকে আমরা পড়ব? ব্রিটিশ আমলের যে পার্টগুলো পড়ব, প্রথমে আজকে আমরা পড়ব হলো স্যার সৈয়দ আহমেদ খান এবং আলীগড় আন্দোলন। এরপর আমরা জানবো হলো আমাদের যে ভারতীয় জাতীয় কংগ্রেস আছে তার উৎপত্তি এবং তার কারণ কী ছিল, এবং মুসলিম লীগের উৎপত্তি কীভাবে হলো, এবং তারপর আমরা লখনৌ চুক্তি, যেটা ছিল মুসলিম এবং হিন্দু নেতাদের মধ্যে একটা সমঝোতা স্মারক, এবং সর্বশেষ আজকে আমরা জানবো সেটা হলো আমাদের যে খিলাফত আন্দোলন আছে এবং অসহযোগ আন্দোলন আছে সেই ব্যাপারে। তো এইসব বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ ইফতি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগে। তো আজকে দেরি না করে শুরু করা যাক ক্লাস। প্রথমে আসে স্যার সৈয়দ আহমেদ খান এবং আলীগড় আন্দোলন। স্যার সৈয়দ আহমেদ খান কী ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন একজন মুসলিম, তিনি হলো একজন প্রশাসনের লোক ছিলেন ব্রিটিশ প্রশাসন আমলে। তিনি অনেকটা ব্রিটিশপন্থী ছিলেন। ব্রিটিশপন্থী এই অর্থে যে তিনি মনে করতেন যে আমাদের মুসলিমদের মধ্যে যদি যেটা আমরা যে পশ্চাৎপদে ছিলাম, যে আমরা হিন্দু সমাজ থেকে তৎকালীন সময় পিছিয়ে ছিলাম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধায়, তার অন্যতম কারণ ছিল ধর্মীয় গোড়তা এবং ইংরেজ বিদ্বেষীদের কারণে আমরা মুসলমানরা বিভিন্ন ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিংবা অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে হিন্দু সমাজ থেকে পিছিয়ে ছিল। তো স্যার সৈয়দ আহমেদ খান মনে করতেন যে এটার অ্যাকচুয়াল কারণটা হলো এই যে মুসলমানদের মধ্যে একটা ইংরেজ বিদ্বেষ মনোভাব রয়েছে এবং ইংরেজরা যে মুসলিমদের তাদের নিজেদের শত্রু মনে করত, তারই একটা রেজাল্ট হলো এই পশ্চাৎপদে থাকা। অর্থাৎ কী কী কারণ ছিল? ইংরেজ বিদ্বেষ মানে হচ্ছে তখন কিন্তু মনে করা হতো যে ইংরেজি শিক্ষা হলো ধর্মের পরিপন্থী। এই একটা কিন্তু কনসেপ্টের উপর বেস করে অনেকে কিন্তু মুসলিমরা ইংরেজি শিক্ষা করতে চাইতো না, এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের বড় বড় উচ্চপদস্থ যে সকল পদ ছিল সেগুলোতে কিন্তু মুসলিমরা যাইতে পারতো না। এবং আমাদের যে 1857 খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহ হয়, সেজন্য ইংরেজ সরকার মুসলিমদেরকে দায়িত্ব করত, এবং স্যার সৈয়দ আহমেদ খান এটা ইংরেজদের বোঝাতে বারবার ট্রাই করেছেন যে অ্যাকচুয়ালি এটা মুসলিমদের সাথে ইংরেজদের কোনো সংঘর্ষ ছিল না, এটা ছিল শাসক এবং শোষিতের মাঝখানে একটা যে ক্ল্যাশ তৈরি হয় বিভিন্ন ধরনের ইন্টারেস্টের, তার একটা রেজাল্ট। তো আজকে আমরা সর্বপ্রথম স্যার সৈয়দ আহমেদ খান সম্পর্কে কিছু জেনে নিই। তিনি হলেন একজন স্বনামধন্য মুসলিম সমাজ সংস্কারক। তাকে কি বলা হয়? আলীগড় আন্দোলনের জনক বলা হয়। অর্থাৎ আলীগড় আন্দোলনের জনককে স্যার সৈয়দ আহমেদ খান। তিনি 1817 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন এবং ইংরেজ সরকারের একজন কর্মচারী ছিলেন। অর্থাৎ তিনি ইংরেজ সরকার কর্মচারী ছিলেন, এবং এটাও ব্যাপার যে তিনি ইংরেজপন্থী ছিলেন। তিনি মনে করতেন যে অ্যাকচুয়ালি যদি আমাদের মুসলিম সমাজের উন্নতি করতে হয় তাহলে আমাদেরকে ইংরেজপন্থী হতে হবে, তাদের সহায়ক হতে হবে। তো 1857 সালে, মানে যে বছর সিপাহি বিদ্রোহ হয়, সিপাহি বিদ্রোহের সময় তিনি বিজাপুরে সদর আমিনের পদে নিযুক্ত ছিলেন, এবং সেই সময় তিনি ইংরেজ সরকারের প্রতি আনুগত্য দেখান। এবার আনুগত্য দেখিয়ে তিনি সিপাহি বিদ্রোহ থেকে নিজেকে দূরে রেখেছিলেন। এজন্য ইংরেজ সরকার তাকে পুরস্কৃতও করে যে একজন মুসলিম কর্মকর্তা, তিনি তার অন্য ধর্মভাইরা যদিও বিদ্রোহে সামিল হয়েছিল, সে কিন্তু ইংরেজদের পক্ষ নিয়েছিল, সেই কারণে তাকে ইংরেজরা পুরস্কৃত করে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের একটা ব্যাড নেগেটিভ ইমপ্রেশন হতে পারে স্যার সৈয়দ আহমেদ সম্পর্কে। তো এটার কারণ আমরা যেটা বললাম, তিনি কিন্তু অন্যভাবে বিষয়গুলো চিন্তা করতেন। তিনি মনে করতেন যে অ্যাকচুয়ালি শুধুমাত্র মারামারির মাধ্যমেই এই ব্যাপারগুলো সলভ করা সম্ভব নয়। এক্ষেত্রে আমাদের যে সামাজিক কিংবা রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক একটা রেভলিউশন দরকার, সেটার মধ্যে স্যার সৈয়দ আহমেদ খান বিশ্বাস করতেন। স্যার সৈয়দ আহমেদ বুঝতে পেরেছেন যে মুসলমানদের ধর্মীয় গোঁড়ামি এবং ইংরেজি শিক্ষার প্রতি ঘৃণা তাদের শোচনীয় অবস্থা নিবেদিত করেছে। ধর্মীয় গোঁড়ামি বলতে যেটা ইংরেজরা যেহেতু খ্রিস্ট ধর্মের ছিল এবং ইংরেজিকে অনেকটা খ্রিস্ট ধর্মের ভাষা হিসেবে মনে করা হতো, সেজন্য কিন্তু মুসলমানরা মনে করতো যে ইংরেজি শিক্ষা করা আমাদের জন্য ধর্মের পরিপন্থী হবে, এবং এই ইংরেজরা যেহেতু বিধর্মী, তাই তাদেরকে সাহায্য করাটাও আমাদের ধর্মের পরিপন্থী হবে। এবং একটা কী ছিল যে ইংরেজি শিক্ষার প্রতি ঘৃণা, যেটা আমরা বললাম যে ইংরেজিকে কি বলা হতো যে ইংরেজ বা খ্রিস্টানদের ভাষা, সেই কারণে তার প্রতি একটা
ঘৃণা ছিল, এবং এই রেজাল্টের কারণে কিন্তু তারা যে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে মুসলিমরা তেমন একটা কর্তৃত্ব দেখাতে পারেনি। তো স্যার সৈয়দ আহমেদ খান এটা বুঝতে পেরেছেন, এবং এটা বুঝতে পেরেই তিনি হলো মুসলমানদের ইংরেজ বিদ্বেষী যে মনোভাব সেটা ইংরেজদের হিন্দু সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল করে। অর্থাৎ মুসলমানরা যখন হলো ইংরেজদের প্রতি একটা বিরূপ মনোভাব দেখানো হয়, হিন্দুরা কিন্তু তখন সাদরে ইংরেজদেরকে গ্রহণ করছিল। সেই কারণে কিন্তু হিন্দুরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বেশি পেতে থাকে, এবং ইংরেজরা এবং মুসলমানদের মধ্যে একটা দূরত্ব ক্রমশই বৃদ্ধি পেতে থাকে। সেটা স্যার সৈয়দ আহমেদ খান নোটিস করলেন। এই জন্য তিনি মুসলিম সম্প্রদায়ের সাথে ইংরেজ জাতির সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন। পাশাপাশি মুসলমানদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পাশ্চাত্য শিক্ষা বা আমাদের যে ওয়েস্টার্ন এডুকেশন আছে সেটা উদ্বুদ্ধ করেন। মুসলমান সমাজের মধ্যে রাজনৈতিক, সামাজিক কিংবা সাংস্কৃতিক সকল ক্ষেত্রেই প্রগতিশীল, অর্থাৎ প্রগতিশীল মানে কি, যে আমরা মডার্ন যে একটা ভাবধারা সেটা প্রসারের জন্য তিনি একটা আন্দোলনের সূচনা করেন। সেই আন্দোলনটাই হলো আমাদের এই আলিগড় আন্দোলন। তাহলে আলিগড় আন্দোলনটা কোনো রাজপথের আন্দোলন ছিল না, এটা ছিল অ্যাকচুয়ালি হলো রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন। অর্থাৎ এটা ছিল অনেকটা বুদ্ধিভিত্তিক আন্দোলন। এই আন্দোলনটা তাহলে উদ্দেশ্য কী ছিল? যাতে মুসলমান সমাজ এবং ইংরেজদের মাঝখানে যে একটা ডিস্টেন্স ছিল সেটা যেন কমে যায়। এবার আসে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, তার উপরে ভারতীয় মুসলমানদের উপর ইংরেজদের একটা আধিপত্য নেমে আসে। যেটা বললাম যে ইংরেজরা মনে করতো যে মুসলমানরা ইংরেজ বিরোধী থাকায় এই সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছে। তাছাড়া ব্যর্থতার পর হলো ভারতীয় মুসলমানরা আবার হতাশায় নিমজ্জিত হয়। কেন? সিপাহীরা হলো ক্ষমতাহীন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তারা কিন্তু তাদের নেতা ঘোষণা করেছিল সিপাহী বিদ্রোহের সময়। তারা বলেছিল আমরা সম্রাট হিসেবে শুধুমাত্র দ্বিতীয় বাহাদুর শাহকে মানি, আমরা ইংরেজদের আন্ডারে ইংরেজদের রাজত্ব মেনে নিব না। এই কারণে ইংরেজ কর্তৃপক্ষ হলো মুসলমানদের উপর বিশেষভাবে ক্ষুব্ধ হয়। যেহেতু তাদের যে একটা কর্তৃত্ব আছে সেটাকে ডিনাই করা হয়েছে, সেই জন্যই কিন্তু ইংরেজ সরকার মুসলমানদের উপর একটা ক্ষোভ রয়ে গেছিল। এবার মুসলমানদের এই ইংরেজের প্রতি নেতিবাচক যে একটা মনোভাব ছিল সেটা দূর করার জন্য স্যার সৈয়দ আহমেদ খান সিপাহী বিদ্রোহের কারণ এবং ভারতের রাজভুক্ত মুসলমান নামে দুটি পুস্তক রচনা করেন। অর্থাৎ দুইটি পুস্তক রচনা করেন। পুস্তকগুলো কি? সিপাহী বিদ্রোহের কারণ এবং ভারতের রাজভুক্ত মুসলমান। এখানে কোশ্চেন আসতে পারে যে সিপাহী বিদ্রোহের কারণ কিংবা ভারতের রাজভুক্ত মুসলমান, এই বইটির লেখককে স্যার সৈয়দ আহমেদ। ক্লিয়ার? এই পুস্তকদের মধ্যে স্যার সৈয়দ আহমেদ খান ব্রিটিশদের এটা বুঝাতে চেয়েছিলেন যে অ্যাকচুয়ালি সিপাহী বিদ্রোহের জন্য মুসলমানরা দায়ী ছিল না, বরং দায়ী কী ছিল? তিনি এটাও বুঝাতে চেয়েছেন তিনি হলো ইংরেজদের পক্ষেই ছিলেন। এবং শাসক এবং শাসিতের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অর্থাৎ যে শাসন করছে, যে শাসিত হচ্ছে, দুইজনের মধ্যে যে একটা ডিস্টেন্সের কারণে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আছে সেটারই একটা রেজাল্ট ছিল হলো সিপাহী বিদ্রোহ। এবং প্রখ্যাত ঐতিহাসিক স্যার উইলিয়াম হান্টার হলো একটা দ্য ইন্ডিয়ান মুসলমানস নামে একটা বই প্রকাশ করেন। সেখানে তিনি সিপাহী বিপ্লবের পিছনে মুসলমানরা দায়ী ছিল বলে মতামত দেন, এবং আমাদের স্যার সৈয়দ আহমেদ খান সেটার ঘোর বিরোধিতা করেন এবং সেটাকে যুক্তি খণ্ডন করেন। এবার আসে আমাদের শিক্ষাক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খানের অবদানগুলো কী কী। শিক্ষাক্ষেত্রে যদি আমরা স্যার সৈয়দ আহমেদ খানের অবদানগুলো বলি, তাই তিনি হলো বিভিন্ন ধরনের স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুসলমান সমাজের উন্নতির জন্য, এবং তিনি হলো মুসলমানরা যাতে বুদ্ধি বিকাশ কিংবা বিজ্ঞান কিংবা অন্যান্য যেসব সাংস্কৃতিক অঙ্গনে যাতে প্রবেশ করতে পারে সেজন্য বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তোলেন। এর মধ্যে যদি আমরা ইম্পর্টেন্ট কিছু দেখি, তার মধ্যে হলো মোহামেডান যে এডুকেশনাল কনফারেন্স, এটা হলো এই সংস্থাটা হলো মুসলমানদের মধ্যে যে আধুনিক ভাবধারা বা জীবনধারা সেটা উদ্বুদ্ধ করার জন্য তিনি গড়ে তুলেছিলেন। তো আমরা প্রথম থেকে যদি দেখি, প্রথমত হলো 1864 সালে তিনি হলো উত্তর ভারতের গাজীপুরে একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি গাজীপুরে একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন। এবার ইংরেজিতে রচিত মূল্যবান যে বইগুলো ছিল সেগুলো তিনি হলো উর্দুতে অনুবাদ করেন এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিতরণের উদ্দেশ্যে তিনি একটি সমিতি গঠন করেন, যার নাম কি বিজ্ঞান সমিতির মাধ্যমে তিনি হলো ইংরেজি বইগুলো উর্দুতে অনুবাদ করে মুসলমানদের মধ্যে তিনি হলো বিতরণ করেন। এবার পাশ্চাত্যের ভাবাদর্শ এবং শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ যে ওয়েস্টার্ন কালচার এবং ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম, সেটা দেখার জন্য স্যার সৈয়দ আহমেদ খান নিজে হলো পাশ্চাত্যে ইউরোপে ভ্রমণ করেন এবং এ ব্যাপারে বিস্তর জ্ঞান লাভ করেন।
এবং 1870 সালে যখন তিনি এই দেশে ব্যাক করেন তখন তিনি হলো তাহজিবুল আখলাক নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এর মাধ্যমে তিনি মুসলমান সংস্কারের যে কুসংস্কারগুলো রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করেন। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে আমাদের মুসলমান সমাজের ক্ষেত্রে যেটা দেখা যায় বা বিভিন্ন গ্রামীণ সমাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কুসংস্কার কিংবা অন্ধকারচ্ছন্ন যে সকল মতবাদ আছে সেগুলো দূর করতে গেলে কিন্তু এই সকল মহৎ ব্যক্তিরা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়। স্যার সৈয়দ আহমেদ খানও কিন্তু এই সকল বাধার সম্মুখীন হয়েছিলেন এবং নিজের শতাব্দীর দ্বারাই। এবার তিনি হলো বেনারসে ভারতীয় মুসলমানদের শিক্ষা উন্নয়ন সমিতি নামে একটি সংস্থা গঠন করেন এবং 1875 সালে হলো তিনি আলিগড়ে কি প্রতিষ্ঠা করেন? মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল। এটা কেন প্রতিষ্ঠা করেন? আলিগড়ে মুসলমানদের এই সকল মানে ইংরেজি শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য এই সকল যে স্টেপগুলো তিনি নিয়েছিলেন। এবার 1877 সালে উক্ত স্কুলটি হলো কলেজ উন্নীত হয়, অর্থাৎ স্কুল থেকে হয়ে গেল স্কুল প্লাস কলেজ এবং আলিগড় মুসলমানদের সামাজিক সংস্কৃতি এবং শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কোনটি? মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল বা যেটা হলো পরবর্তী কলেজে পরিণত হয়। সেটাই কি ছিল? মুসলমানদের সামাজিক সাংস্কৃতিক এবং শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এখান থেকেই সবকিছু অনেকটা পরিচালিত হতো। এখানে মুসলমান ছাত্ররা শুধু আধুনিক কলা ও বিজ্ঞান শিক্ষায় গ্রহণ করেনি, বরং তাদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় হয়। অর্থাৎ শুধুমাত্র যে শিক্ষার ক্ষেত্রেই রেভলিউশনটা আসছিল সেটা না, রেভলিউশনটা কিন্তু মানুষের লাইফস্টাইল কিংবা যে মানুষের চিন্তা ভাবনা সকল ক্ষেত্রে এসেছিল। আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে আধুনিক ভাবধারার চিন্তা চেতনা জাগ্রত হয় এবং পরবর্তীকালে এই কলেজ তাদের রাজনৈতিক জীবনকেও প্রভাবিত করে। এই জন্য 1886 সালে স্যার সৈয়দ আহমেদ খান হলো মোহামেডান এডুকেশনাল কনফারেন্স নামে একটি সংস্থা গঠন করেন। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। মোহামেডান এডুকেশনাল কনফারেন্স প্রতি বছর তার উৎসাহে ভারতের বিভিন্ন স্থান থেকে মুসলমান নেতারা এই জায়গায় মিলিত হতেন এবং মুসলিম সমাজের যে বিভিন্ন সমস্যা বা প্রতিকার উপায় নিয়ে নিজেদের মধ্যে ডিসকাশন হতো। এই জন্য তিনি সৈয়দ আহমেদ খান ছিলেন কি? বিজ্ঞান মনস্ক। এই জন্য তিনি কোরআনের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেন, কিন্তু তার যুক্তিবাদী চিন্তা ও আধুনিক মূল্যবোধ আমাদের যে গোড়াপন্থী কিংবা পশ্চাৎপদ মুসলিম সমাজ আছে তাদের কাছে কিন্তু ব্যাপারটা ভালো লাগেনি। সেক্ষেত্রে কিন্তু তিনি মুসলিম সমাজের সমালোচনার শিকার হন। এবার আসে প্রথম দিকে হলো স্যার সৈয়দ আহমেদ খান দেশের অগ্রগতির স্বার্থে হলো হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যের কথা বলেন। প্রথমত তিনি হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা ঐক্যের কথা বলেন এবং একজন অপরের সাহায্য প্রয়োজন সেটার অনুভব করেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সমস্যা যেমন হলো উর্দু এবং হিন্দি নিয়ে এক জায়গায় হলো ঝামেলা হয়, সেখান থেকে তিনি হলো হিন্দুদের প্রতি তার মনোভাব পাল্টে যায় এবং এক সময় তিনি হলো মুসলমানদেরকে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা যোগদান না করতে অনুরোধ করেন। অর্থাৎ তার কিন্তু এই পার্সপেক্টিভটা আস্তে আস্তে চেঞ্জ হয়। তো প্রথমে আমরা দেখি কিন্তু 1867 সালে বেনারসে হলো হিন্দি উর্দু বিতর্ক সৃষ্টি হয়। হিন্দি উর্দু বিতর্ক মানে হলো সেখানে যে প্রশাসনিক কাজকর্মগুলো হচ্ছিল সেখানে তারা বলে যে সকল প্রশাসনিক কাজকর্ম হিন্দিতে করতে হবে। এটা কিন্তু মুসলমানদের জন্য ইনসাল্টিং ছিল, সেই জন্যই হলো একটা বিতর্ক সৃষ্টি হয়। এই সময় উত্তরপ্রদেশে যে নেতৃস্থানীয় হিন্দুরা কোর্ট কাছারিতে উর্দুর পরিবর্তে নাগরী বর্ণমালা লিখিত হিন্দি ভাষা প্রচলনের জন্য আন্দোলন শুরু করেন। অর্থাৎ সেখানে কিন্তু প্রচলিত ছিল হলো উর্দু, সেখানে হিন্দু যে ইয়ারা ছিল কোর্টের লিডাররা তারা বললো কি তারা হলো হিন্দি ভাষা প্রচলনের জন্য আন্দোলন শুরু করলেন। এক্ষেত্রে হলো হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিতর্ক বা দ্বন্দ্বের সৃষ্টি হলো। উত্তরপ্রদেশে মুসলমানদের ভাষা ছিল মূলত হলো উর্দু এবং প্রেক্ষাপটে 1885 সালে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর তিনি অর্থাৎ স্যার সৈয়দ আহমেদ খান মুসলমানদেরকে কংগ্রেসে যোগ দিতে নিষেধ করেন। অর্থাৎ স্যার সৈয়দ আহমেদ খান বললেন যে এটা হলো একটা হিন্দুপন্থী রাজনৈতিক সংগঠন, এখানে মুসলমানদের নিয়ে কোনো কাজ করা হবে না, মুসলমানদের স্বার্থ দেখা হবে না, তাই তাদেরকে সেখানে যোগদান করতে নিষেধ করেন। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের অভিজাতদের নিয়ে তার উদ্যোগে হলো 1888 সালে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড ইন্ডিয়া পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন। ভারতীয় জনগণের মন থেকে ব্রিটিশ বিরোধী মনোভাব দূর করা, দেশের শান্তি রক্ষা এবং সরকারকে সহযোগিতা প্রদান করার জন্য এই সমিতিটা প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু সারা জীবন মনে করছেন যেটা
এদেশের মানুষকে যদি মানে উন্নতি করতে হয় তাহলে ব্রিটিশদের সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলা বাধ্যতামূলক। এ সময় উত্তর ভারতের বিভিন্ন স্থানে হলো গো হত্যা নিবারণ সমিতি। গোহত্যা নিবারণ সমিতি, আমরা যেটা জানি যে গরু কিন্তু হিন্দু সমাজে একটি মানে পবিত্র প্রাণী হিসেবে দেখা হয়, এবং মুসলমানদের সমাজে কিন্তু আমাদের গরু জবাই করার একটা ট্রেডিশন আছে। তো এই নিয়ে হলো দুইটি সমাজের মাঝখানে একটা ক্ল্যাশ হলো, কালচারাল ক্ল্যাশ, বা আমাদের দুইটি সমাজের মধ্যে যে কী বলা যায় একটা দ্বন্দ্ব তৈরি হলো মনস্তাত্ত্বিক। এই নিয়ে হলো বিভিন্ন ধরনের সহিংসতার সৃষ্টি হলো। এ অবস্থায় মুসলমানদের নিরাপত্তার কথা চিন্তা করে স্যার সৈয়দ আহমেদ খান মোহামেডান ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করেন। কী জন্য? মুসলমানদের নিরাপত্তা প্রদানের জন্য। 1898 সালে স্যার সৈয়দ আহমেদ খান হলো মৃত্যুবরণ করেন। তিনি ভারতের মুসলিম জনসমাজকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসার জন্য তিনি একটি অবদান রেখে গেছেন, এবং তার যে আন্দোলনটা ছিল সারা জীবনের যে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক, সেটাই হলো আলিগড় আন্দোলন হিসেবে পরিচিত। অর্থাৎ যেটাই মানে হলো আলীনগর আন্দোলন, যেটা সেটা হলো অ্যাকচুয়ালি হলো স্যার সৈয়দ আহমেদ খানের যে একটা সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল যে মুসলমানদেরকে তিনি হলো যে অন্ধকারাচ্ছন্ন একটি সময় থেকে যে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে আসবেন, সেটাই ছিল তার সারা জীবনের উদ্দেশ্য, এবং তাতে তিনি বলা যায় যে কি অনেকটি সফল হন। কারণ তার এই আলীগড় আন্দোলনের মাধ্যমেই কিন্তু এই মুসলমান সমাজ হলো যে পূর্ববর্তী একটা অবস্থা ছিল যে তারা কিন্তু ওই যে ইংরেজি শিক্ষা কিংবা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করা না কারণে যে তারা হলো একটা ব্যাকফুটে ছিল, কিন্তু এই যে আলীগড় আন্দোলনের কারণে তারা কিন্তু আস্তে আস্তে যে ভারতবর্ষের বিভিন্ন ধরনের মূল ধারায় আসতে শুরু করে, যেমন বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পদগুলায় কিংবা রাজনৈতিক ক্ষেত্রে মুসলমানরা অবদান রাখতে শুরু করে। এই কারণে স্যার সৈয়দ আহমেদ খানের অবদান অনস্বীকার্য। এবার আসে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস হলো এই ভারতবর্ষে সর্বপ্রথম মানে ভারতবাসীর জন্য সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিষ্ঠান। তো ভারতীয় জাতীয় কংগ্রেসটার উৎপত্তি কেন হয়? আমরা যদি সিপাহী বিদ্রোহের আগে কিংবা পরের কথা বলি, তখন থেকে কিন্তু ভারতীয়দের বিভিন্ন ধরনের ছোটোখাটো রাজনৈতিক কিংবা সামাজিক সংস্থাগুলো ছিল। সেগুলো হলো ভারতীয়দের মধ্যে যে সকল বৈষম্যের সৃষ্টি হতো ইংরেজ সরকার দ্বারা, সেগুলো নিয়ে বিভিন্ন সময় আন্দোলন করা হতো কিংবা প্রতিবাদ জানানো হতো। তো যখন হলো লর্ড লিটন ভার্নাকুলার অ্যাক্ট, প্রেস অ্যাক্ট, যেটা হলো সংবাদপত্রের আইন তৈরি করেন, সংবাদপত্রে বিভিন্ন ধরনের নিউজের ক্ষেত্রে সেন্সরশিপ তৈরি করেন বা বিভিন্ন ধরনের নিউজ প্রচারে তিনি নিষেধাজ্ঞা দেন, এই নিয়ে হলো ভারতবাসীর মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। এই নিয়ে তারা এক পর্যায়ে বিভিন্ন ধরনের আন্দোলন শুরু হয়, এবং আন্দোলনের পর্যায়ে তারা একসময় বুঝতে পারে তাদের হলো যদি কোনো ধরনের আন্দোলন করতে হয় সুসংগঠিত উপায়ে, তাহলে তাদের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান প্রয়োজন। তো এই নিয়ে হলো বিভিন্ন আন্দোলনের মাঝখানে একজন ইংরেজ প্রশাসক স্যার এলেন অক্টাভিয়ান হিউম, তিনি হলো বিভিন্ন নেতৃবৃন্দকে আহ্বান করলেন যে আপনারা একটি দল গঠন করেন, এবং দল গঠনের মাধ্যমে সিস্টেমেটিক্যালি হলো ইংরেজদের বিরুদ্ধে যে আপনারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া পেশ করছেন সেটা করতে পারেন। এই থেকেই 1884 হলো এই ভারতীয় জাতীয় কংগ্রেস, সেটার উৎপত্তি হয়। তো আমরা এখন সে সম্পর্কে বিস্তারিত জানব। উপনিবেশ যে রাজনৈতিক ইতিহাসে 1885 সালে হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করা হয়। সেটা হলো একটি যুগান্তকারী ঘটনা। কেন? সেটা হলো ভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল কি ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। ব্রিটিশ নীতি ও শাসনের বিরুদ্ধে শিক্ষিত ভারতবাসীর মধ্যে যে সকল ক্ষোভ ছিল কিংবা বিভিন্ন হতাশা ছিল, সেগুলো নিয়ে হলো 1857 সিপাহী বিপ্লব হয়, তার আগে কিংবা পরে বেশ কিছু সংস্থা গঠিত হয়। যেমন হলো 1893 সালে প্রতিষ্ঠিত হয় হলো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এবং 1851 সালে কি প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কিন্তু এসব সমিতির কন্ট্রোল ছিল কাদের? একমাত্র উচ্চশিক্ষিত যে উচ্চবংশীয় এবং যে সামন্ত শ্রেণী বা জমিদার পরিবার, তারা এসব কন্ট্রোল করত। এক্ষেত্রে কি হতো? এক্ষেত্রে হলো আমাদের যে মধ্যবিত্ত সমাজ আছে, তারা কিন্তু এই সকল মানে দাবি দেওয়া থেকে দূরে সরেছিল।
এজন্য শাসন সংস্কার নামে দেশ শাসনে ভারতের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা এবং তাদের ন্যায্য দাবি দেওয়া আদায় করা ছিল সকল প্রতিষ্ঠানের লক্ষ্য। এবং 1876 সালে হলো বাঙালি নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সেটাতে হলো শিক্ষিত যে মধ্যবিত্ত শ্রেণী ছিল, যে সমাজের লিডিং সোসাইটি, তারা হলো এখানে এর প্রতিষ্ঠা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মাধ্যমে রাজনৈতিক চেতনা সৃষ্টি কিংবা সাম্প্রদায়িক সদ্ভাব বজায় রাখা কিংবা জাতীয় যে একটা ঐক্য সেটা বজায় রাখার ক্ষেত্রে কাজ শুরু করে। কারা? যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। আগের যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো কিন্তু জমিদার বা উচ্চ বংশীয় যারা ছিল তারা কন্ট্রোল করতো। এই ক্ষেত্রে কিন্তু যে একটা ম্যাস পিপল বা জনসাধারণের অংশগ্রহণ করার একটি সুযোগ তৈরি হলো। উল্লেখ্য এই যে সময়টা এই যে আমাদের 1876 বা এই 1880 যে সময়টা, তখন কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন তৈরি উঠেছিল কাদের এগেনস্টে? ব্রিটিশদের এগেনস্টে। বিভিন্ন ধরনের আন্দোলনের মধ্যে আমরা দেখি বিশেষ করে কলকাতায় হিন্দু মহাবিত্ত শ্রেণী চাকরি সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে। জাতীয় কংগ্রেস এই মহাবিত্ত শ্রেণীর ধারণকে যে একটা আইডিওলজি সেটাকে ধারণ করার চেষ্টা করে। 1876 সালে হলো বড়লাট লিটন বা আমাদের যে লর্ড লিটন, সে হলো দেশীয় ভাষায় প্রকাশিত যত সংবাদপত্র ছিল সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অর্থাৎ তাই সেগুলোতে কোন টাইপের নিউজ পাবলিশ হবে, সরকার বিরোধী কোনো নিউজ পাবলিশ হবে নাকি, সে সকল বিষয় কন্ট্রোল করার চেষ্টা করেন এবং কন্ট্রোল করেন। এবং ভারতবাসীকে নিরস্ত করার জন্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আর্মস অ্যাক্ট পাশ করেন। এই কারণে এই যে আমাদের ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এই দুইটা অ্যাক্ট, এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং আর্মস অ্যাক্ট, এই দুইটা অ্যাক্টের এগেনস্টে তীব্র প্রতিরোধ জানায়। এবং এই দুইটি যেটা হলো ইংরেজ শাসক এবং যে ভারতের সম্পর্কের মধ্যে একটি চরম অবনতির ঘটে। মানে এই যে ব্রিটিশরা যে আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করতো, তার মধ্যে এটা হলো খুবই ক্রুশাল ছিল বা খুবই কঠিনভাবে আঘাত করে। কেন? তোমার যখন মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, তখন কিন্তু তুমি কোনোভাবেই একটি তোমাকে যে শোষণ করছে তার এগেনস্টে কিন্তু কথা বলতে পারবে না। সেটা কিন্তু এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এবং ভবিষ্যতে যেন শাসকের এগেনস্টে কোনো সংগ্রাম না করতে পারে সেজন্য কিন্তু এই যে আর্মস অ্যাক্ট, অর্থাৎ যে নিরস্ত্রকরণ যে প্রক্রিয়া, সেটা করা হয়। এই নিয়ে হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা হলো এই দুটি আইনের তীব্র প্রতিবাদ জানায়। ধীরে ধীরে ভারতীয়দের মধ্যে হলো জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। অর্থাৎ যে আমাদের বলা যায় ভারতীয় জাতীয়তাবোধ, অর্থাৎ সবার উপরে ভারতবর্ষ বা দেশমাতা। এমন প্রেক্ষাপটে হলো ইংরেজ সরকার ইলবার্ট বিল উপস্থাপন করে। যে লর্ড রিপন কি করছেন? ইলবার্ট বিল, অর্থাৎ ভারতীয়দের এবং ইউরোপিয়ানদের মধ্যে যে একটা বৈষম্য ছিল সেটা দূর করার জন্য তিনি ইলবার্ট বিল উত্থাপন করেছেন। কিন্তু শ্বেতাঙ্গ বা ইউরোপিয়ান যারা ছিল তারা কিন্তু এই বিলের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে এবং এই বিরুদ্ধে আন্দোলন গড়ে দেখে ভারতীয়রা কিন্তু এর উপর ক্ষিপ্ত হয়ে যায়। এবং ইউরোপীয়দের ইলবার্ট বিলের যে বিক্ষোভ ছিল সেটার জন্য ভারতীয় অভিজাত এবং শিক্ষিত সম্প্রদায়ের আত্মমর্যাদা আঘাত লাগে। যে আমরা একটা বৈষম্যহীন সমাজ তৈরি করতে চাচ্ছি, সেখানে কিন্তু ইউরোপিয়ানরা বাধা দিচ্ছে। ফলে তারা তাদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনের প্রয়োজন অনুভব করেন। এজন্য 1883 সালে বাঙালি নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসুর আহ্বানে ভারতের বিভিন্ন স্থান থেকে শিক্ষিত সচেতন ব্যক্তিরা কলকাতার ইলবার্ট হলে মিলিত হন এবং তারা হলো তাদের এই মনোভাব প্রকাশ করেন যে তাদের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান দরকার ব্রিটিশদের এগেনস্টে বিভিন্ন ধরনের দাবি দেওয়া আদায় করতে। এদিকে ভারতের ব্রিটিশ সরকারও হলো এই সমাজের উদ্যোগ নিয়ে শঙ্কাবোধ করে যে এর অ্যাকচুয়ালি রেজাল্ট কী হবে। এ সময় অ্যালেন অক্টেভিয়ান হিউম তিনি ছিলেন একজন সাবেক ইংরেজ প্রশাসক। তিনি ভারতবাসীর অসন্তোষ যে ক্ষোভ ছিল সেটা প্রশমিত বা ঠান্ডা করার উদ্দেশ্যে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। কে উদ্যোগ নেন? অ্যালেন অক্টেভিয়ান হিউম। তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন সাবেক ইংরেজ প্রশাসক। তিনি 1883 সালের 1 মার্চ একটি খোলা চিঠির মাধ্যমে ভারতীয়দের রাজনৈতিক, সামাজিক, নৈতিক এবং মানসিক উৎকর্ষ লাভের প্রয়োজনে ভারতে একটি স্থায়ী সংগঠন গড়ে তোলার পরামর্শ দেন।
তিনি পরামর্শ দিলেন, তোমরা যদি তোমাদের অধিকার আদায় করতে চাও, তোমাদের একটি স্থায়ী এবং শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান প্রয়োজন। মূলত এলেন হিউমের লক্ষ্য ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনকে একটি নিয়মতান্ত্রিক পথে পরিচালনা করা, অর্থাৎ বিভিন্ন জায়গায় মারামারি সহিংসতার মাধ্যমে কোনো ধরনের এই রাইটসগুলো আদায় না করে তারা যাতে একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে সরকারের সাথে বসে বিভিন্ন ডিবেট কিংবা আলাপ আলোচনার মাধ্যমে তাদের রাইটগুলো লাভ করতে পারে, এক্ষেত্রে যেন সহিংসতার পথে যেতে না হয়। সেটাই ছিল হলো আমাদের এই অ্যালেন অক্টেভিয়ান হিউমের উদ্দেশ্য এই কংগ্রেস সৃষ্টি করার পেছনে। অ্যালেন অক্টেভিয়ান হিউম ভারতের ভাইসরয় লর্ড ছিল কে? ডাফরিনের সাথে সাক্ষাৎ করে 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বে শহরে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করেন। অর্থাৎ অ্যালেন অক্টেভিয়ান হিউম ভারতীয় কংগ্রেস গঠন করেন কবে? 1885 সালের 28শে ডিসেম্বর। 1885 সালে 28শে ডিসেম্বর হলো ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করেন। কে করেন? অ্যালেন অক্টেভিয়ান হিউম। 2 জন মুসলিম সদস্য সহ টোটাল কতজন? 70 জন। 70 জনের মধ্যে 2 জন ছিল কি? মুসলিম সদস্য। 2 জন মুসলিম সদস্য এবং 70 জন সদস্য নিয়ে এই প্রথম অধিবেশনে মিলিত হয়। এবার যদি আমরা ভারতীয় যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো তার উদ্দেশ্যের কথা বলি, তার হলো প্রধানত 4টি উদ্দেশ্য ছিল এবং 4টি উদ্দেশ্যের মূল কথা ছিল হলো ভারতীয়দের মধ্যে যে বৈষম্য ছিল সেটা দূরীকরণ। তো আমরা হলো বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি হলো কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি। এই অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস 4টি উদ্দেশ্যের কথা ব্যক্ত করেন। কয়টি? 4টি উদ্দেশ্যের কথা ব্যক্ত করেন। এগুলো হলো, প্রথমত হলো ভারতের বিভিন্ন অঞ্চলে যে দেশসেবক রয়েছে তাদের মধ্যে ঘনিষ্ঠতা এবং বন্ধুত্ব স্থাপন করা, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে যে সকল দেশসেবক কিংবা সমাজসেবক আছে তাদের সাথে যেন সরকার একটা কমিউনিকেশন সৃষ্টি করে। জাতি ধর্ম ও আঞ্চলিকতার সংকীর্ণতা দূর করে জাতীয় ঐক্যের পথ সুগম করা, অর্থাৎ জাতি বর্ণ নির্বিশেষে সকল ভারতীয় একসাথে মিলে তাদের অধিকার আদায় সচেতন হওয়া। শিক্ষিত ব্যক্তিদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা, কোনো ধরনের ভায়োলেন্সের পথে না যেয়ে নিজেরাই যে আলাপ আলোচনা করে একটি সলিউশনের পথ বের করা। রাজনৈতিক অগ্রগতির জন্য পরবর্তী বছরের কর্মসূচি নির্ধারণ করা। রাজনৈতিক অগ্রগতির জন্য পরবর্তী বছরের কর্মসূচি নির্ধারণ করা, অর্থাৎ আগত বছরে আমার সম্পূর্ণ বছর কি আমি পদক্ষেপ নিব আমার রাজনৈতিক মানে গোলগুলো অ্যাচিভ করার জন্য, সেগুলোই আগে থেকে একটা রুটিন দেওয়া, যে আমি এই বছরের এই মাসে এই তারিখে আমি এই জায়গায় সভা করব, এই জায়গায় এই আলোচনা করব, এই জায়গায় মিটিং করব, এই সকল বিষয়গুলো 1 বছর আগে থেকেই দিয়ে দেওয়া। উল্লেখ যে ভারতীয় জাতীয় কংগ্রেস হচ্ছে ব্রিটিশ শাসনাধীন অবস্থায় ভারতের প্রথম জাতীয়তা ভিত্তিক সংগঠন। জাতীয়তা ভিত্তিক মানে কি? এখানে হলো ভারতীয় জাতীয়তাবাদ প্রাধান্য পেয়েছে। এখানে হলো সবার মূল উদ্দেশ্য কি ছিল? একটি ভারতবর্ষের উন্নতি সাধন। এখানে ভারতবর্ষকে প্রাধান্য দেওয়া হয়েছে, কোনো আলাদা জাতিকে, হিন্দু কিংবা মুসলিমকে আলাদাভাবে প্রায়োরিটি না দিয়ে। প্রথম দিকে অল্প কয়েকজন মুসলিম হলো এটা যোগদান করেন। প্রথম যেটা দেখলাম 70 জনের মধ্যে 2 জন ছিল হলো মুসলিম। দেন এর কর্মসূচিগুলো হলো মুসলমানদের স্বার্থে পরিপন্থী হওয়া শুরু করে। দেখা যায় যে কংগ্রেসের ম্যাক্সিমাম নেতৃবৃন্দ ছিল হলো এই হিন্দু সমাজে। তারা হলো হিন্দু সমাজের তখন হলো সমাজে এগিয়ে ছিল, তাই তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য এবং তাদের অধিকার আদায়ের জন্য কংগ্রেস খুব জোরালোভাবে কাজ করত। কিন্তু যে পিছিয়ে পড়া মুসলিম সমাজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কংগ্রেস ততটা অ্যাক্টিভ ছিল না। এই নিয়ে হলো মুসলমান যে নেতা ছিল তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হলো যে অ্যাকচুয়ালি এটা তো সমগ্র ভারতের একটি সংস্থা, তাহলে শুধুমাত্র হিন্দু সমাজের কেন উন্নতি হবে, আমাদের মুসলমানদের দাবিগুলো কেন গুরুত্ব পাবে না? এই নিয়ে হলো মুসলমানদের স্বার্থে পরিপন্থী হয়। পরবর্তীতে স্যার সৈয়দ আহমেদ খান সহ আরও অনেক মুসলিম নেতা একে বর্জন করেন এবং পাশাপাশি অন্যদেরকে বলে এই প্রতিষ্ঠানকে বর্জন করার জন্য। সে সময় ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আবেদন নিবেদনের মাধ্যমে নিয়মতান্ত্রিক পন্থায় প্রতিকারের জন্য সরকারের কাছে দাবি জানানো হতো, কিন্তু ক্রমেই তার সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ের নীতি গ্রহণ করে। প্রথমত সেটা প্রতিষ্ঠিত করা হয়েছিল বিভিন্ন সংলাপ আলোচনা কিংবা হলো নোটিশ প্রদান কিংবা চিঠি প্রদান, এইসব কাজের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অধিকার আদায় করা হতো। কিন্তু ব্রিটিশদের সাথে যেহেতু একটা দূরত্ব ছিল এবং ব্রিটিশরা সবসময় শোষণ করতো, এক পর্যায়ে সেটা হলো কি বলা যায় একটু সহিংসতার দিকে এগিয়ে গেল। বিভিন্ন ধরনের আন্দোলন, মিছিল, হরতাল এইসব মাধ্যম গ্রহণ করতে এই কংগ্রেস বাধ্য হলো। কিন্তু ক্রমে এটি সংগ্রামের মাধ্যমে আদায়ের নীতি গ্রহণ করায়
এক পর্যায়ে এটি সবচেয়ে বড় এবং শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়। বিরোধী দলে পরিণত হয় মানে হচ্ছে সরকার দলীয় কারা? ইংরেজরা। বিরোধী দল কারা? বিরোধী দলীয় হলো আমাদের এই কংগ্রেস। এইবার আসে আমাদের বানান ভুল, মুসলিম লীগ। মুসলিম লীগ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা কংগ্রেস পড়ার সময় জেনে আসছি যে কংগ্রেসে কিন্তু হিন্দু যে নেতাবৃন্দ ছিল তাদের একটি প্রাধান্য ছিল। এক্ষেত্রে মুসলমানদের যে স্বার্থ, এটাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। মুসলমানদের তো একটা স্বার্থ আছে, তারাও তো তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠনে অংশগ্রহণ করছে, কিন্তু হিন্দুদের যে রাইটগুলো সেগুলো প্রাধান্য পেল মুসলিমদের যে তারা যে সংখ্যা পিছিয়ে পড়া জাতি ছিল তাদের স্বার্থের ক্ষেত্রে কিন্তু নজর দেওয়া হচ্ছিল না। এই কারণে মুসলিমরা কিন্তু মুসলিম নেতাবৃন্দরা তারা কংগ্রেস থেকে সরে আসে, এবং তারা সরে আসার পাশাপাশি মানুষকেও বলে যে তোমরা সরে আসো। তারপর 1905-এ যখন বঙ্গভঙ্গ কার্যকর করা হয় তখন মুসলিমরা এতে স্বাগত জানালো, এবং হিন্দু সমাজ বা কংগ্রেস নেতৃবৃন্দ এর প্রচুর বিরোধিতা করলো। এতে কি হলো? এতে মুসলিমরা মনে করলো যে যেহেতু আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট হলো বঙ্গভঙ্গ, সেটার বিরোধিতা করা মানে কি? জাতীয় কংগ্রেস আমাদের যে স্বার্থ সেটার সম্পর্কে কেয়ার তো করেই না, আমাদের এগেনস্টে তারা অবস্থান নিয়েছে। এই নিয়ে মুসলিম এবং হিন্দুদের মাঝখানে একটি দূরত্বের সৃষ্টি হলো। সেই যে দূরত্বের সৃষ্টি হলো সে অবস্থায় মুসলিমদের যে পলিটিক্যাল রাইটসগুলো আছে সেগুলো আদায় করার জন্য মুসলমানরা তাদের নিজেদের একটি পলিটিক্যাল ইনস্টিটিউশন বা রাজনৈতিক সংস্থা, তাদের রাজনৈতিক সংগঠন সেটা একটি প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করলো। তারা মনে করলো আমাদের মুসলিমদের যে দাবি দেওয়া আছে সেগুলোর জন্য একটি আলাদা রাজনৈতিক সংগঠন প্রয়োজন। এই নিয়ে নওয়াব সলিমুল্লাহ এবং নওয়াব আলী খান চৌধুরী তারা দুজন এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন 1906। জাতীয় কংগ্রেস হিন্দু মুসলমান দলমত নির্বিশেষে সকল ভারতীয় জনগণের ন্যায্য দাবি আদায়কে লক্ষ্যকে সামনে রেখে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি হিন্দুদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বেশি মনোযোগী হয়ে পড়ে। ফলে মুসলমানগণ নিজেদের জন্য একটি আলাদা রাজনৈতিক সংস্থা গঠনের প্রয়োজন অনুভব করেন। এজন্য 1906 সালে ঢাকায় মুসলমানদের স্বার্থ ও দাবি আদায়ের লক্ষ্যে নিখিল ভারত মুসলিম লীগ গড়ে ওঠে। 1906 সালে ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ গড়ে ওঠে। কেন? মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটি পৃথক এবং আলাদা সংস্থা, রাজনৈতিক সংস্থা। 19 শতকে স্যার সৈয়দ আহমেদ খান সহ বিশিষ্ট যে মুসলিম নেতৃবৃন্দ ছিল তাদের যে চিন্তা চেতনা ছিল মুসলমান সমাজকে যে একটি অন্ধকারাচ্ছন্ন বা পিছিয়ে পড়া জাতি থেকে সামনে নিয়ে আসা, তাদের দাবিগুলো আদায় সচেষ্ট হওয়া, এবং হিন্দু সমাজ যেহেতু তাদেরকে সহযোগিতা করছিল না সেক্ষেত্রে নিজেদের দাবি আদায় নিজেদেরকে সচেষ্ট হওয়ার যেটা কি ছিল, এটাকে প্রয়াস ছিল, সে থেকে কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। এদিকে যেমন মুসলিম সম্প্রদায় নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় মনোযোগী হয়, নিজেদের মধ্যেও কিন্তু ঐক্যের বিষয় আছে, তেমনই কংগ্রেসের রাজনীতি হতে দূরে নিজেদের স্বার্থ রক্ষার্থেও এগিয়ে আসে। কংগ্রেসের স্বার্থ কী ছিল? যে মুসলিম হিন্দু নেতৃবৃন্দ তারা কিন্তু নিজেদের স্বার্থের ক্ষেত্রে নজর দিত, তেমনই মুসলিমরা চিন্তা করলো আমাদের স্বার্থের ক্ষেত্রেও দেখতে হলে আমাদের নিজেদেরকে দেখতে হবে, অন্যের আশায় বসে থাকলে চলবে না। সেজন্য নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় এরূপ স্বাতন্ত্র্যবাদী রাজনৈতিক ধারারই ফল। 1905 সালে নবগঠিত পূর্ববঙ্গ যে আসাম প্রদেশ, আমাদের বর্তমান বাংলাদেশ এবং আসাম নিয়ে যে প্রদেশটা গঠিত হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলমানগণ অধিকতর সুযোগ সুবিধার আশায় নতুন প্রদেশ গঠনের সরকারি পদক্ষেপকে সমর্থন জানায়, অর্থাৎ লর্ড কার্জনকে সমর্থন জানানো হয়। কিন্তু হিন্দু সম্প্রদায়, কলকাতা ভিত্তিক যে হিন্দু সম্প্রদায় এবং কংগ্রেস ছিল, তারা বঙ্গভঙ্গ বিরোধী সর্বাত্মক আন্দোলনের ডাক দেয়, স্বদেশী আন্দোলন সৃষ্টি করে। এইসব বিষয় মুসলমানদেরকে ক্ষুব্ধ করে তোলে, কারণ বঙ্গভঙ্গের কিন্তু মুসলমানরা লাভবান ছিল এবং হিন্দুদের জন্য ক্ষতিকর ছিল, তাই মুসলমানদের স্বার্থে আঘাত লাগায় তারাও ক্ষিপ্ত হয়ে ওঠে। এর ফলে নবাব সলিমুল্লাহ এবং নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী
নওয়াব সলিমুল্লাহ এবং নওয়াব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, এই দুইজন ব্যক্তি জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে মুসলমানদের একটি রাজনৈতিক দলের প্রয়োজন অনুভব করেন। কে কে? স্যার নওয়াব সলিমুল্লাহ এবং স্যার সৈয়দ নওয়াব আলী চৌধুরী। নওয়াব সলিমুল্লাহ কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ক্ষেত্রে যদি তোমরা নাম দেখো নওয়াব সলিমুল্লাহর নাম পাবা, এবং স্যার সৈয়দ নওয়াব আলী চৌধুরী, তার নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনটি নামকরণ করা হয়েছে। এবার পরবর্তী বছরের জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্টের এক বক্তৃতায় ভারত সচিব লর্ড মরলে, ভারত সচিব তৎকালীন কে ছিলেন? লর্ড মরলে, তিনি শাসনতান্ত্রিক সংস্কারের উদ্যোগের কথা ব্যক্ত করলে মহসিনুল মুলকের উদ্যোগে ভারতের বড়লাট তখন ছিল হলো মিন্টো, যার সাথে সাক্ষাৎ করে মুসলমানদের অনুমতি ব্যক্ত করার গুরুত্ব অনুভব করেন। অর্থাৎ আমাদের যে ভারত সচিব ছিলেন লর্ড মরলে, তিনি হলো বড়লাটের সাথে দেখা করলেন এবং ভারতের যে মুসলমান সমাজ আছে তাদের অনুভূতি ব্যক্ত করার গুরুত্ব অনুভব করলেন। মুসলমানগণ 1906 সালের 1 অক্টোবর 35 সদস্য বিশিষ্ট মুসলিম প্রতিনিধি দল আগা খানের নেতৃত্বে, কার নেতৃত্বে? আগা খানের নেতৃত্বে সিমলায় ভাইসরয়ের সাথে সাক্ষাৎ বিনিময় করেন, যেটা হলো সিমলা ডেপুটেশন নামে পরিচিত। সিমলা ডেপুটেশন তাহলে কী ছিল? 1906 সালের 1 অক্টোবর 35 সদস্যের মুসলিম প্রতিনিধি দল আগা খানের নেতৃত্বে ভাইসরয়ের সাথে সিমলায় সাক্ষাৎ করে মত বিনিময় করেন। এটিকেই সিমলা ডেপুটেশন নামে পরিচিত। সমবেত নেতৃত্ব ভারতীয় মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনের জন্য সিমলায় পরস্পর মত বিনিময় করেন। অর্থাৎ মুসলমানদের একটি শুধুমাত্র মুসলমানদের জন্য একটি দল গঠনের একটি মত বিনিময় করেন। এরপর তারা একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নিয়ে তারা হলো নিজেদের মধ্যে আলোচনা করলেন। ঢাকার নওয়াব স্যার সলিমুল্লাহ কি করেন? অল ইন্ডিয়া মুসলিম কনফেডারেন্সি নামে একটি দলের প্রস্তাব দেন। নাম কি ছিল? অল ইন্ডিয়া মুসলিম কনফেডারেন্সি। 1906 সালে ঢাকা শাহবাগে, আমাদের যে বর্তমান শাহবাগ, শাহবাগেই হলো একটি অনুষ্ঠিত হয় মোহামেডান এডুকেশনাল কনফারেন্স। কোথায়? 1906 সালে ঢাকার শাহবাগে মোহামেডান এডুকেশনাল কনফারেন্স এর বার্ষিক সম্মেলনের শেষ দিন অর্থাৎ 1906 সালের 30শে ডিসেম্বর ভারতের বিভিন্ন স্থান থেকে আসা যোগদান করা মুসলমান নেতৃবৃন্দের সম্মিলিত প্রয়াসে অল ইন্ডিয়া মুসলিম লীগ নামে মুসলমানদের জন্য নতুন একটি দল প্রতিষ্ঠা করা হয়। কি? অল ইন্ডিয়া মুসলিম লীগ, সর্বভারতীয় মুসলিম লীগ। কোথায়? ঢাকার শাহবাগে 1906 সালের 30শে ডিসেম্বর। নবগঠিত দলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন নবাব মহসিনুল মুলক এবং ভিকার উল মুলক। তারা কি ছিলেন? নবগঠিত দলের যুগ্ম আহ্বায়ক। প্রাথমিকভাবে মুসলিম লীগের উদ্দেশ্যগুলো ছিল নিম্নরূপ। যদি ওভারঅল এটার সামারি বলতে চাই তাহলে ওভারঅল সামারিটা হচ্ছে মুসলমানদের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক যে স্বার্থ রয়েছিল সেগুলো সংরক্ষণ করাই ছিল মুসলিম লীগের প্রধান উদ্দেশ্য। তো এগুলো আমরা জেনে নিই। ভারতের মুসলমানদের মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি সহযোগিতা এবং আনুগত্যের মনোভাব বজায় রাখা, যেটা আলিগড় আন্দোলনের কথা ছিল। স্যার সৈয়দের যে কথাটা ছিল যে আমাদের যদি অ্যাকচুয়ালি কোনো ধরনের ডেভেলপমেন্ট প্রয়োজন হয় তাহলে আমাদেরকে যে ইংরেজ শাসক গোষ্ঠী আছে তাদের প্রতি সহানুভূতিশীল কিংবা তাদের প্রতি একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রয়োজন। মুসলমানদের রাজনৈতিক অধিকার এবং স্বার্থ সংরক্ষণ করা এবং তাদের আশা আকাঙ্ক্ষাগুলো সরকারের কাছে তুলে ধরা, অর্থাৎ মুসলমানদের যে সকল রাইটস কিংবা দাবি দেওয়া ছিল সেগুলো সরকারের কাছে তুলে ধরা কী ছিল? মুসলিম লীগের অন্যতম উদ্দেশ্য। এবং উপযুক্ত লক্ষ্যের কোনো ক্ষতি না করে ভারতের অন্যান্য সম্প্রদায়ের সাথে সদ্ভাব গড়ে তোলা, অর্থাৎ যদি লক্ষ্য এক হয় তাহলে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে ভারতবর্ষের তাদের সাথেও সদ্ভাব এবং সুসম্পর্ক বজায় রাখা। এটার কারণ কী ছিল? এটার কারণ ছিল হলো যে সবার কিন্তু একটাই উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষে ইংরেজ বিরোধী যে একটা মনোভাব ছিল তার কিন্তু রেজাল্ট ছিল এটা। মুসলিম লীগ প্রতিষ্ঠা ভারতের মুসলমান সমাজে এক নতুন আশার সঞ্চার করে, কারণ বিশেষ করে শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত সমাজ কংগ্রেসের চাপে নিজেদের মেলে ধরতে পারেনি। নিজেদের মেলে ধরতে না পারলে তারা হলো একটা আশা করতেছিল যে তাদের নিজেদের একটি প্রতিষ্ঠান হবে এবং সেই প্রতিষ্ঠানের উসিলায় তারা হলো নিজেদের রাইটগুলো তুলে ধরতে পারবে। তারই কিন্তু একটা আশঙ্কার যে একটা ফল সেটা হলো আমাদের এই মুসলিম লীগ। এবার আসে আমাদের লখনৌ চুক্তি। লখনৌ চুক্তিটা কি ছিল? লখনৌ চুক্তিটা ছিল
মুসলমান এবং হিন্দুদের মাঝখানে হওয়া একটি সমঝোতা স্মারক। সমঝোতা স্মারক বলতে এটাই ছিল ভারতবর্ষের প্রথম মানে মুসলমান এবং হিন্দু যে রাজনৈতিক সংগঠনগুলো তাদের মধ্যে একটি সমঝোতা। যে কিসের বিরুদ্ধে সমঝোতা? ইংরেজ বিদ্বেষী বা ইংরেজদের যে নিপীড়ন ছিল তার বিরুদ্ধে মুসলিম এবং হিন্দু সমাজের নেতৃবৃন্দ তারা হলো এই লখনৌ চুক্তিতে স্বাক্ষর করেন, তাদের যাতে হলো সমগ্র ভারতবাসীর রাইট লাভ করা যায়। তো লখনৌ চুক্তি সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানি। বঙ্গভঙ্গকে ঘিরে হলো মুসলিম এবং হিন্দু যে সমাজ তার মধ্যে একটি অপ্রীতিকর বা একটি দূরত্বের সৃষ্টি হয়। মুসলিমরা এটা চাচ্ছিল, হিন্দুরা এটা চাচ্ছিল না। এই নিয়ে হলো দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, মাঝখানে ফায়দা লোকে ব্রিটিশরা। তারপর ভারত সরকার শাসনতার দিক পরিবর্তনের মাধ্যমে উভয় সম্প্রদায়কে সন্তুষ্ট করার প্রয়োগ নেয়। কিন্তু 1909 সালের যে ভারত শাসন আইন বা মরলেমিন্টো সংস্কার আইন ছিল সেটা কোনো ফল বয়ে আনতে পারেনি, অর্থাৎ সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে আসলো না। এই আইনে যদিও প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি স্বীকার করে নেওয়া হয় এবং মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনের অধিকার প্রদান করা হয়, তথাপি মুসলমান সম্প্রদায় পরিপূর্ণভাবে সন্তুষ্ট হতে পারেনি। এ সময় কয়েকটি ঘটনা মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রতিক্রিয়া সৃষ্টি করার কারণ হচ্ছে হলো এই যে বঙ্গভঙ্গ রদ হয়ে যায় বা এই সকল বিভিন্ন ধরনের কার্যক্রম, এগুলোর কারণে মুসলমান সমাজ সন্তুষ্ট হতে পারেনি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনের অধিকার। মানে হলো মুসলমানরা বিভিন্ন জায়গায় কিন্তু তৎকালীন বিভিন্ন রাজ্যেই মুসলমানরা কিন্তু অনেক জায়গায় হলো সংখ্যালঘু ছিল। এই সকল ক্ষেত্রে মুসলমানরা চাইছিল যে যেখানে হলো সরকার গঠিত হবে সে সকল প্রদেশের, সেখানে মুসলমানদের একটি অংশ অবশ্যই থাকতে হবে। কিন্তু মুসলমানরা কিন্তু সেক্ষেত্রে দেখা যেত যে হিন্দু যে নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু মুসলমান যে সংখ্যালঘু মুসলমান ছিল তাদের নেতৃবৃন্দদেরকে সরকারের স্থান দিত না। এই নিয়ে হলো মুসলমান চাইছিল যে তাদেরকে পার্সোনালি হলো এই সরকারের স্বতন্ত্র নির্বাচনের অধিকার প্রদান করা, যাতে মুসলিম সম্প্রদায় হলো সরকারে একটি অবস্থান নিশ্চিত করতে পারে। অর্থাৎ সরকারে হিন্দু সম্প্রদায়ের যতই আধিপত্য থাকুক না কেন মুসলমানরা যাতে তাদের নিজেদের কথা বলার মতো মানুষ সেখানে প্রেরণ করতে পারে, সেটাই ছিল তাদের উদ্দেশ্য। মুসলমানগণ বঙ্গবন্ধুকে স্বাগত জানিয়েছিল। কিন্তু 1911 সালে বঙ্গবন্ধু যে রদ করা হয় তার কারণে তারা হলো ব্রিটিশ সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে যায় যে তারা হিন্দু সমাজের কথায় যে হলো বঙ্গভঙ্গ রদ করেছে, যারা মুসলিম সমাজের স্বার্থের বিরোধী ছিল। এক্ষেত্রে হলো মুসলমানরা হলো ক্ষুব্ধ হয়ে যায় এবং রাজনীতিতে একটি গভীর প্রভাব পড়ে। এই সময়ে মোহাম্মদ আলী জিন্নাহ 1913 সালের মার্চে মুসলিম লীগের লখনৌ অধিবেশনে দলের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করেন। এতে বলা হয় জাতীয় ঐক্য গড়ে তোলা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং স্বরাজ অর্জন। খুবই ইম্পর্টেন্ট, স্বরাজ অর্জনই হচ্ছে মুসলিম লীগের অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য। অর্থাৎ মুসলিম লীগের অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য কী ছিল? জাতীয় ঐক্য গড়ে তোলা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং স্বরাজ অর্জন। স্বরাজ অর্জন মানে কি? স্বরাজ মানে হলো নিজের রাজ। অর্থাৎ এই মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু অ্যাকচুয়ালি প্রথম বলতে চাইছিলেন যে আমরা ব্রিটিশদের থেকে বের হয়ে আমাদের নিজেদের রাজ্য নিজেরা গঠিত করব এবং আমাদের নিজেদের দেশ আমরা নিজেরা শাসন করব। আমরা ব্রিটিশদের যে কর্তৃত্বমূলক অবস্থা সেটা আমরা চাই না। সেটাই হলো স্বরাজ অর্জন। এর ফলে কি হলো? এর ফলে ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি ও সদ্ভাব সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হলো। কারণ মুসলিম লীগ এবং কংগ্রেসের দুইজনেরই কিন্তু একই উদ্দেশ্য ছিল এবং একই উদ্দেশ্য থাকার কারণে তাদের মধ্যে একটি কি বলা যায় কানেকশন হওয়ার বা নিজেদের মধ্যে একটি সমঝোতা হওয়ার একটা সুযোগ সৃষ্টি হলো। এরপর মুসলিম লীগ ও কংগ্রেস প্রায় একই সময় এবং স্থানে তাদের বার্ষিক অধিবেশন আহ্বান করে। অর্থাৎ যেহেতু দুই দলের উদ্দেশ্য এক, তোমরা এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝায়। যারা 24-এর আন্দোলন দেখছো, গণতান্ত্রিক আন্দোলন, যখন হলো আওয়ামী লীগ সরকারের এগেইনস্টে আন্দোলন শুরু হয় তখন কিন্তু যত ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, বামপন্থী কিংবা বিএনপি বা অন্য যে রাজনৈতিক প্রতিষ্ঠান, এরা কিন্তু সারা বছর নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব থাকে। কিন্তু যখন তাদের উদ্দেশ্য এক হয়ে গেল যে সরকার বিরোধী আন্দোলন, তখন কিন্তু তারা নিজেরা সমঝোতা করা শুরু করলো এবং তারই ফলে কিন্তু যে সরকার পতন হয়। ঠিক তেমনি মুসলিম লীগ এবং যে কংগ্রেস আছে আমাদের, কংগ্রেস এই দুই পার্টির মধ্যে বিভিন্ন ধরনের স্বার্থের যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ছিল, কিন্তু তাদের একটি কমন গোল কী ছিল? যে স্বরাজ অর্জন বা ইংরেজ শাসন থেকে ভারতবর্ষের মুক্তি। এই কারণে তারা কি করলো? এই কারণে তারা হলো সমঝোতা
একটা সমঝোতা তৈরি করতে রাজি হলো। এই কারণে তারা কি হলো, একই সময় বা স্থানে হলো নিজেদের বার্ষিক অধিবেশনটা শুরু করলো। এক দলের নেতৃবৃন্দ অপর দলের বিভিন্ন সভায় গিয়ে উপস্থিত হলো, সেখানে মত বিনিময় করলো, তাদের নিজেদের সমর্থন জানালো। এভাবে তা হলো যোগদান করে 1915 সালের যে বোম্বে শহরে অনুষ্ঠিত দুই দলের সম্মেলনেই সরকারি নীতি সমালোচনা করা হয় এবং হিন্দু মুসলিম ঐক্যের উপর জোর দেওয়া হয়। এখানে যে ব্রিটিশরা যেটা 1858 সালের থেকে ভারত শাসন আইন থেকে শুরু করতে চেয়েছিল, যে ভারতের যে মুসলিম এবং হিন্দু সমাজের মধ্যে একটি দূরত্ব সেটি তৈরি করতে চেয়েছিল, ঠিক সেটার উপরই জোরদার প্রদান করে যে তারা হিন্দু মুসলিম ঐক্যের প্রতি জোর দেওয়া হয়, যে আমাদের হিন্দু মুসলিমদেরকে দূরে চলে যাওয়া যাবে না, আমাদেরকে একসাথে লড়াই করে ব্রিটিশদের এগেনস্টে জয়লাভ করতে হবে। সেটা হলো দুই দলের মাঝখানে একটা উপলব্ধি আসলো। 1916 সালের ডিসেম্বর মাসে কংগ্রেস এবং মুসলিম লীগ এদের বার্ষিক সম্মেলনের স্থান নির্ধারণ করে হলো লখনৌ শহরে। লখনৌ শহরে কবে? 1916 সালের ডিসেম্বর মাসে কংগ্রেস এবং মুসলিম লীগ দুই দলই সভা আয়োজন করলো। এ সময় উভয় সম্প্রদায় হলো ভারতের শাসনতান্ত্রিক সংস্কার নীতির প্রশ্নে একটি সমঝোতায় আসে। এটি ইতিহাসে লখনৌ চুক্তি বা লখনৌ প্যাক্ট নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ মিলিতভাবে তাদের দাবি পেশ করে কিসের? একটি নতুন শাসনতান্ত্রিক ব্যবস্থা। অর্থাৎ 1916 সালের ডিসেম্বর মাসে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় মুসলিম লীগ এবং কংগ্রেসের নেতৃবৃন্দের মাঝখানে। তার উদ্দেশ্য কী ছিল? ভারতবাসীর স্বার্থের জন্য একটি নতুন শাসনতান্ত্রিক ব্যবস্থা। লখনৌ চুক্তির বৈশিষ্ট্যগুলো কী ছিল? লখনৌ চুক্তির বৈশিষ্ট্যগুলোতে যদি আমি একটু বলে নিই, আমরা যেটা জানি যে নেতৃবৃন্দর ক্ষেত্রে বা আপার লেভেলের যে নেতৃবৃন্দ ছিল তৎকালীন ভারতবর্ষে, সেখানে হিন্দু সমাজের একটি প্রাধান্য ছিল। সেই কারণে মুসলমানরা যেটা চাইতো, যে তারা নিশ্চিত করতে চাইছিল যে তাদের একটা নির্দিষ্ট অংশ, যেটা বলেছিল 3/1 আইনসভার 3/1 থাকবে হলো মুসলিম সদস্য, অর্থাৎ মুসলমানদের স্বার্থের কথা যেন সংসদে বা সরকারের কাছে তুলে ধরতে পারে, সেটার একটা নিশ্চয়তা চেয়েছিল। তো এই সকল ব্যাপার নিয়েই হলো যে সম্পূর্ণ ভারতবাসীর অধিকার আদায়ের লক্ষ্যেই এই লখনৌ চুক্তি স্বাক্ষর করা হয়, যেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের স্বার্থের প্রতি নজর দেওয়া হয়। লখনৌ চুক্তিতে হলো কেন্দ্রীয় আইনসভার সদস্য হলো 150 জন করার সুপারিশ করা হয়। কেন্দ্রীয় সদস্য সংখ্যা কত হবে? 150 জন এমপি হবে। এদের মধ্যে 5/4 হবেন হলো নির্বাচিত সদস্য এবং বাকি 1 হলো মনোনীত সদস্য। অর্থাৎ এই যে 150-এর 5/4 কি হবে? 5/4 হলে কত হয়? 120 জন হবে হলো নির্বাচিত সদস্য, আর বাকি 30 জন হবে হলো মনোনীত সদস্য। অর্থাৎ কত? 120 + 30। ক্লিয়ার? যতদূর সম্ভব ব্যাপক ভোটাধিকারের ভিত্তিতে সদস্যগণ নির্বাচিত হবেন, অর্থাৎ মেস পিপলের বা জনসাধারণের ভোটে হলো তারা নির্বাচিত হবেন, এবং নির্বাচিত সদস্যের 1/3 হবেন হলো মুসলিম সম্প্রদায় এবং নিজ সম্প্রদায়ের দ্বারাই তারা নির্বাচিত হবেন। অর্থাৎ মুসলমানরাই হলো এই সম্পূর্ণ সংখ্যার 50 জন মুসলিম সদস্য নির্বাচিত করবে মুসলমানরা নিজেরা। কেন্দ্রের হাতে থাকবে হলো প্রতিরক্ষা, বৈদেশিক নীতি, শুল্ক, রেলওয়ে, ডাক এবং তার বিভাগ। ভারত সচিবের যে কাউন্সিল, সেটা হলো বিলুপ্ত করতে হবে। ভারত সচিবের কাউন্সিল বলতে কী ছিল? রানী কিন্তু ভারত সচিবের কাউন্সিলকে ইউজ করেই ভারতবর্ষ শাসন করত। তারা আমাদের যে ভারতবর্ষের নেতৃবৃন্দরা তারা বললো যে এটা আর করা যাবে না, এক্ষেত্রে হলো এখন আমাদের নিজেদের রাজ্য কীভাবে চালাতে হবে, সেক্ষেত্রে আমাদের যে ভয়েস বা আমাদের যে কথা বলার অধিকার, সেটাকে প্রাধান্য দিতে হবে। সে কারণে কি ভারত সচিবের কাউন্সিল যেটা, সেটাকে বিলুপ্ত করার আহ্বান করা হলো এবং ব্রিটিশ সরকারই তাকে বেতন দেবে। সেজন্য কি তার সাহায্যকারী থাকবেন হলো 2 জন, এবং এদের মধ্যে একজন হবেন হলো ভারতীয়। অর্থাৎ ভারত সচিবকে যে কাউন্সিল বিলুপ্তি করে তাকে 2 জন সহযোগী দেওয়া হবে। 15 জনের কাউন্সিল ভেঙে 2 জন, এবং 2 জনের মধ্যে একজনকে অবশ্যই ভারতীয় হতে হবে। ভারত শাসন করতে হলে ভারতীয় সাহায্য প্রয়োজন। প্রাদেশিক আইনসভার ক্ষেত্রে দাবি করা হয় যে বৃহৎ প্রদেশের সদস্য সংখ্যা হবে 125 জন, 125 জনের কম হবে না, এবং ছোট প্রদেশগুলোতে এই সংখ্যা হবে 50 থেকে 75-এর মধ্যে। অর্থাৎ 50 থেকে 75-এর মধ্যে হবে হলো ছোট প্রদেশগুলো, আর বড় প্রদেশগুলো কি সর্বনিম্ন 125 জন। এই ক্ষেত্রে প্রদেশের ক্ষেত্রে হলো 4/5 বা যেটা বলা হলো যে 5/4
হবেন হলো নির্বাচিত, এবং 1 ভাগ হবেন হলো মনোনীত, যেটা হলো যে উপরে আমরা যে সেন্ট্রাল ক্ষেত্রে যেটা ছিল কি বলা হয়, প্রদেশের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম নীতি অবলম্বনের কথা বলা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। প্রদেশগুলোতে নির্বাচিত সদস্য সংখ্যার ক্ষেত্রে মুসলিম সদস্য থাকবে হলো পাঞ্জাবে 33, যুক্তপ্রদেশে 30, মধ্যপ্রদেশে 15, বাংলায় 40%, বাংলা কত, বাংলা হলো 40%, বিহারে 25, মাদ্রাসে 15 এবং বোম্বেতে 33%। এখানেও পৃথক নির্বাচক মণ্ডলীর মাধ্যমে মুসলিম প্রতিনিধিরা নির্বাচিত হবেন। পৃথক নির্বাচক মণ্ডলীর মাধ্যমে মুসলিম প্রতিনিধিরা নির্বাচিত হবেন, অর্থাৎ মুসলমানদের এখানে রাইট নিশ্চিত করতে হবে। তবে শর্ত ছিল যে এসব সংরক্ষিত আসন ছাড়া মুসলমানরা কেন্দ্রীয় এবং প্রাদেশিক কোনো আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। অর্থাৎ মুসলমানদের জন্য যে কটা আসন রাখা আছে শুধুমাত্র সেইগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এরপরে যে রেগুলার আসন আছে সেগুলোর জন্য মুসলমানরা কি বলা যায় নির্বাচন করতে পারবেন না। লখনৌ চুক্তিতে সিদ্ধান্ত হয় যে কেন্দ্রীয় বা প্রাদেশিক যে আইন পরিষদ, সেখানে সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিল কখনোই গৃহীত হবে না যদি উক্ত সম্প্রদায়ের 3/4 সদস্য সেই বিলের বিরোধিতা করে। অর্থাৎ কোনো একটা বিল সংসদ উত্থাপন করা হলো, যদি সেই সম্প্রদায়ের 3/4 সদস্য সেটা বিরোধিতা না করে তাহলে সেটা গৃহীত হবে না। প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য কংগ্রেস ও মুসলিম লীগ একত্রে কাজ করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ তারা যেটা চাইছিল, কেন্দ্রে হবে দ্বৈত শাসন, প্রদেশে হবে স্বায়ত্তশাসন। প্রদেশ শুধুমাত্র ওই অঞ্চলের লোকজন দ্বারা শাসিত হবে। কেন্দ্রের ক্ষেত্রে ব্রিটিশ সরকারের একটা অংশ থাকবে, ভারতীয় যে নেতৃবৃন্দ তাদের একটি অংশ থাকবে। চুক্তিতে দাবি করা হয় যে ডোমিনিয়ন সরকার সমূহের সঙ্গে ভারতীয় সরকারের উপনিবেশ মন্ত্রী যে সম্পর্ক, ভারত সরকারের সাথে ভারত সচিবের সম্পর্ক হতে হবে অনুরূপ। অর্থাৎ ভারতকে একটি সম্পূর্ণ ডোমিনিয়ন বা যেটা কি বলা হয়, স্বরাজ মানে হলো কমপ্লিটলি স্বাধীন, বা ডোমিনিয়ন হচ্ছে হলো একটি রাষ্ট্রের অধীনে হলো আরেকটি রাষ্ট্র থাকা, বাট এক্ষেত্রে হলো স্বায়ত্তশাসনের মতো একটি সুযোগ দান করা। অর্থাৎ ভারত হলো এই ক্ষেত্রে হলো ব্রিটিশদের আন্ডারে থাকবে, বাট শাসন আমলের ক্ষেত্রে সেখানে ভারতীয়রা প্রাধান্য পাবে। সেটাকে কি বলা হয়েছে, ডোমিনিয়ন। এক্ষেত্রে হলো ভারতবর্ষকে ডোমিনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। উপমহাদেশে ইংরেজ রাজত্বকালের ইতিহাসে লখনৌ চুক্তি হলো প্রথম হিন্দু মুসলিম রাজনৈতিক সমঝোতার স্বাক্ষর। ভারতবর্ষের ইতিহাসে প্রথম হিন্দু মুসলিম রাজনৈতিক সমঝোতার স্বাক্ষর কি, লখনৌ চুক্তি। এই কারণে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই চুক্তির উপর বেস করে কিন্তু পরবর্তী যে ভারতের স্বাধীনতা পর্যন্ত যত সকল আন্দোলন হয়েছে সেগুলো কিন্তু এই চুক্তির একটি আফটার মেথ, বা এটা দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু এতটুকু কাহিনী ছিল। ভারতের জন্য একটি সংবিধানের মূল রূপরেখা প্রয়োজন ছিল এই কংগ্রেস এবং মুসলিম লীগের যৌথ প্রয়াস। এ চুক্তি হিন্দু ও মুসলমানদের মধ্যে রাজনৈতিক সহযোগিতার ভিত্তি রচনা করবে। এ দ্বারা উভয় সম্প্রদায় সরকারের কাছে সুস্পষ্টভাবে এবং যুক্তভাবে তাদের নিজেদের যে দাবি দাবা ছিল সেগুলো পেশ করবে। লখনৌ চুক্তিতে কংগ্রেস প্রথমবারের মতো মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনের অধিকার স্বীকার করে, অর্থাৎ মুসলমানরা যে নিজেদের নেতৃবৃন্দ নিজেরাই নির্বাচন করতে পারবে সেটার অধিকার কংগ্রেস এই প্রথম হলো স্বীকার করে। মুসলিম লীগকে ভারতীয় মুসলমানদের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন বলেও মেনে নেয়, অর্থাৎ ভারতের মুসলমান সমাজের একমাত্র প্রতিনিধিত্বকারী কাদেরকে মেনে নিল, মুসলিম লীগকে। কিন্তু এই চুক্তির কিছু সমালোচনা রয়েছে, যেমন বাংলা এবং পাঞ্জাবে মুসলমানদের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল, কিন্তু বাংলায় কিন্তু সে পরিমাণ সিট পায়নি। এই ক্ষেত্রে নিল বাংলার যে মুসলিম লীগ নেতৃবৃন্দ ছিল, যেমন হলো নওয়াব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, এই চুক্তির প্রতিবাদে মুসলিম লীগের সভাপতির পদ থেকে সরে আসেন। তেমনি পাঞ্জাবে যে প্রাদেশিক মুসলিম লীগ ছিল সেটা হলো দুই ভাগে বিভক্ত হলো, এক পক্ষ হলো লখনৌ চুক্তির সাইডে, আরেক পক্ষ হলো এগেনস্টে। মাদ্রাজে তামিলভাষী যে মুসলমানরা ছিল তারাও এটার বিরোধিতা করে। তথাপি এটা অনস্বীকার্য যে 1916 সালের যে লখনৌ চুক্তি ছিল সেটা ঔপনিবেশিক ভারতের রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এইটার মাধ্যমে কিন্তু যে হিন্দু মুসলিম উভয় প্রয়াসের মাধ্যমে ব্রিটিশদের এগেনস্টে একটি স্টেপ নেওয়া হয়, সেটার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলো এই লখনৌ চুক্তি। এবার হলো 1919 সালের ভারত শাসন আইন। এটাকে কিন্তু মন্টেস্কু চেমসফোর্ড আইনও বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে, মন্টেস্কু এবং চেমসফোর্ড দুইজনের সম্মিলিত প্রয়াসে কিন্তু এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। 1916 সালে হলো লখনৌ চুক্তি সম্পাদনের পর মুসলিম লীগ এবং কংগ্রেস দুইটি দল একই সাথে
ভারতবাসীদের জন্য স্বায়ত্তশাসন দাবি করে। স্বায়ত্তশাসন মানে বলা হয়েছে কি, এই যে ডমিনিয়ন দাবি করতে চাইছে। ফলে 1917 সালের 20 আগস্ট ব্রিটেনের কমন সভায় তদানীন্তন ভারত সচিব মিস্টার মন্টেগু তৎকালীন ভারত সচিব ভারতবর্ষের স্বায়ত্তশাসনকে কেন্দ্র করে নিম্নোক্ত বক্তব্য তুলে ধরেন। তিনি কি বলছেন, মহামান্য সরকারের নীতির সাথে ভারত সরকারের পূর্ণ সম্মতি রয়েছে, যার লক্ষ্য হলো শাসন বিভাগের প্রত্যেক শাখায় ভারতীয়দের সহযোগিতা বৃদ্ধি করা এবং স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান সমূহের ক্রমোন্নতি সাধন করা বা ডেভেলপমেন্ট সাধন করা, যাতে ব্রিটিশ সাম্রাজ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রগতির সঙ্গে সঙ্গে ভারত দায়িত্বশীল সরকার হাসিল করতে সক্ষম হয়। অর্থাৎ ভারতবর্ষ যাতে সুন্দরভাবে চলতে পারে, সেটাই ছিল হলো ব্রিটিশদের একটি লক্ষ্য, যেটা হলো ভারত সচিব মিস্টার মন্টেগু উল্লেখ করেছেন। প্রথম বিশ্বযুদ্ধে হলো ভারতবাসীরা হলো সম্পূর্ণ সাপোর্ট দেয় ব্রিটিশদেরকে। সম্পূর্ণ সাপোর্ট বলতে সম্পূর্ণ সাপোর্ট মানে যত ধরনের সাপোর্ট প্রয়োজন সব ধরনের সাপোর্ট দিয়েছে, এমনকি নিজেরা সৈন্য পাঠিয়ে হলো ব্রিটিশদেরকে সাহায্য করেছে। এবং এই কারণে ভারতবাসীদের দেওয়া যে প্রতিশ্রুতি ছিল ভারতবাসীকে দিয়েছিল ব্রিটিশ সরকার, সেটা মেনে নিতে বাধ্য হয়। অর্থাৎ তারা যে বলছিল যে শাসনতন্ত্র সংস্কার করবে, ভারতবাসীর যে যুদ্ধে যে জয়লাভ করে ব্রিটেন, এই ক্ষেত্রে কিন্তু ভারতবাসীর একটা অবদান ছিল। সেই কারণে তারা হলো এই শাসনতন্ত্র সংস্কারের ক্ষেত্রে রাজি হয়। এই জন্য তারা ভারত সরকারের পক্ষ থেকে ভারত সচিব মন্টেগুকে সরেজমিনে অর্থাৎ ভারতবর্ষে এসে সব কিছু তদন্ত করে ব্রিটিশ সরকারকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুসারে মন্টেগু হলো 1917 সালের শেষ পর্যায়ে ভারতবর্ষে আগমন করেন এবং তৎকালীন বড়লাট লর্ড চেমসফোর্ড হলো তৎকালীন বড়লাট এবং ভারত সচিব কে ছিল মন্টেগু। এই দুইজন দেশবাসীর স্বায়ত্তশাসনের যে দাবি ছিল সেগুলো সহ শাসনতান্ত্রিক সমস্যা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। এর ভিত্তিতে 1919 সালে ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন পাশ করে। তাদের দুইজনের প্রস্তাবের ভিত্তিতে 1919 সালে ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন পাশ করে। এটি 1919 সালের ভারত শাসন আইন নামে পরিচিত। 1919 সালের ভারত শাসন আইন তাহলে কে প্রণয়ন করতে সাহায্য করেন? বড়লাট বা ভাইসরয় লর্ড চেমসফোর্ড এবং ভারত সচিব মন্টেগু। যেহেতু মন্টেগু এবং চেমসফোর্ডের সুপারিশ অনুযায়ী এই আইনটা প্রণয়িত হয়েছিল, এই জন্য কে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনও বলা হয়। অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের অপর নাম কি? 1919 সালের ভারত শাসন আইন। সো এটা রেজাল্ট কিসের রেজাল্ট ছিল? এই যে লখনৌ চুক্তি এক, এবং দ্বিতীয়ত হলো যে প্রথম বিশ্বযুদ্ধে ভারত যে ব্রিটিশদেরকে সাপোর্ট দিয়েছিল, সেটা তার একটি রেজাল্ট কি ছিল? এই যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বা 1919 সালের ভারত শাসন আইন। এইবার আছে আমাদের খেলাফত এবং অসহযোগ আন্দোলন, যেটা কি বলা যায় অনেকটা সহিংস রূপ ধারণ করেছিল। বাট এটা হলো যে ভারতবর্ষের যে স্বাধীনতা ব্রিটিশদের আন্ডার থেকে, সেই স্বাধীনতার পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খিলাফত আন্দোলনটা কী ছিল? প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন তুরস্ক হলো ব্রিটেনের এগেনস্টে ছিল, জার্মানির পক্ষে ছিল। এবং জার্মানির পক্ষে হয়, জার্মানি যখন পরাজিত হয় তখন ভারতীয় মুসলমানরা যখন এই ব্রিটেনের সাথে যুদ্ধ করতে রাজি হয়, তখন তাদের একটি শর্ত ছিল হলো তুরস্কের যে খলিফা, অর্থাৎ যিনি হলো মুসলিম বিশ্বের খলিফা, তাকে কোনো প্রকারে অপমান করা যাবে না। কিন্তু যুদ্ধে যখন ব্রিটেন জয়লাভ করে, তুরস্ক পরাজিত হয়, তখন কিন্তু অপমানসূচক কিছু চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। এবং এতেই যে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় আছে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে যে ব্রিটিশ সরকার তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এই নিয়ে হলো খিলাফত আন্দোলনের সূচনা হয়। এবং অসহযোগ আন্দোলন হলো গান্ধীজির নেতৃত্বে যেটা ছিল, সেটা হলো হিন্দু সম্প্রদায় ঠিক একই সময়ে বিভিন্ন ধরনের যে রাওলাট আইন কিংবা জাওয়ালিনওয়ালাবাগের যে গণহত্যা ছিল, সেগুলোর প্রতিবাদে তারা নিজেরাও আন্দোলন শুরু করে এবং এক পর্যায়ে খিলাফত এবং অসহযোগ আন্দোলন একসাথে চলমান ছিল। তো আমরা এখন সে ব্যাপারে জানবো। খিলাফত আন্দোলনের কথা যদি বলি, 1858 সালে যে ইংরেজ প্রতিক্রিয়াশীল শাসনের ফলে, প্রতিক্রিয়াশীল শাসন মানে কি? তারা হলো এক্সপেরিমেন্ট টাইপে যে হিন্দুদেরকে যে প্রাধান্য দিয়ে মুসলিম সমাজকে একটু পিছিয়ে দিয়েছিল। এর মাধ্যমে যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সেটার অবনতি ঘটে, যেটা হলো একটা যে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেটারই রেজাল্টটা কী ছিল? যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল যে মুসলিম এবং হিন্দুদের মধ্যে, সেটার অবনতি ঘটে। এই আন্দোলন দ্বয় ভারতের হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়কে বের করে আনে, আবার ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন করার সুযোগ করে দেয়।
তবে শেষ পর্যন্ত সে আন্দোলন সফল হয়নি। ফলে ব্রিটিশ শক্তি আরও কিছুদিন ভারত শাসন করার সুযোগ লাভ করে। কিন্তু এই দুটি আন্দোলন শেষ পর্যন্ত সফল না হলেও ভারতীয় জনগণের মধ্যে একটি রাজনৈতিক সচেতনতা যে আমাদেরকে ব্রিটিশদের আন্ডার থেকে বের হতে হবে, তার একটি সচেতনতা বৃদ্ধিতে যথেষ্ট সাহায্য করে। তুরস্কের খলিফাকে মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক। মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক কাকে মনে করা হতো? তুরস্কের যে খিলাফতের খলিফা বা যিনি প্রধান ছিলেন তাকে কি মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক হিসেবে মনে করা হতো। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে হলো তুরস্ক হলো ব্রিটেনের বিরুদ্ধে অর্থাৎ মিত্র শক্তির বিরুদ্ধে এবং জার্মানির পক্ষে হলো অবতীর্ণ হয়। এটা হলো ভারতের যে মুসলমান তারা দ্বিধাবিভক্ত হয়ে গেল, তারা কি তাদের ধর্মীয় নেতা তুরস্কের খলিফার পক্ষ নিবে নাকি তাদের যে বর্তমান শাসক ইংরেজ আছে তাদের পক্ষ নিবে। এক্ষেত্রে তারা হলো ইংরেজদের কাছে গেল, গিয়ে বলল আমরা আপনাদের সাহায্য করতে রাজি আছি, এক শর্তে যদি তুরস্ক হেরে যায় তাহলে আপনারা তুরস্কের খলিফাকে কোনো প্রকার অপমানিত করতে পারবেন না, এবং এতে ইংরেজ সরকার রাজি হয়। এই যে ভারতের মুসলমানগণ ব্রিটিশ সরকারকে এই শর্তে সমর্থন দেয় যে ভারত সরকার যুদ্ধ শেষে তুরস্কের খলিফার কোনো ক্ষতি করবে না। কিন্তু যুদ্ধে তুরস্কের পরাজয়ের ফলে ব্রিটিশ সে প্রতিশ্রুতি মেনে চলেনি, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করেছে। আর ভাই সবসময় করে আসতেছে ব্রিটিশরা, নতুন আর কি। সেজন্য তুরস্কের খলিফার মর্যাদা রক্ষার লক্ষ্যে ভারতীয় মুসলিমগণ এক আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনই হলো খিলাফত আন্দোলন নামে পরিচিত। খিলাফত আন্দোলন নামে পরিচিত। মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, আবুল কালাম আজাদ প্রমুখ নেতার নেতৃত্বে আন্দোলন পরিচালিত হয় এবং 1920 সালে মিত্রপক্ষ মানে হলো ব্রিটিশদের যে অ্যালায়েন্স ছিল তারা হলো তুরস্কের উপর সেভার্সের চুক্তি চাপিয়ে দেয়। এটা একটা অপমানজনক চুক্তি ছিল। এর মাধ্যমে হলো তুরস্ক সাম্রাজ্যকে খণ্ডবিক্ষত করে দেয়। খণ্ডবিক্ষত করে উদ্যোগ নিলে খিলাফত আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। প্রথমত হলো যে অপমান অবদস্ত করলো, তারপর হলো তুরস্ক রাজ্যটাকেই ভেঙে চুরে দিল। এর মাধ্যমে কি করা হলো? এর মাধ্যমে হলো ব্রিটিশ বিরোধী আন্দোলন খুব বড় রকমের আকার ধারণ করলো মুসলমানদের ক্ষেত্রে। এবার 1919 সালের অক্টোবরে লখনৌতে ভারতীয় মুসলমানদের একটি বৈঠক হয় এবং সেখানে সর্বভারতীয় খিলাফত কমিটি গঠিত হয়। কেন? এই খিলাফত আন্দোলনে বা খলিফার সম্মানার্থে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য। বোম্বেকে কেন্দ্র করে, কিসেকে কেন্দ্র করে? বোম্বেকে কেন্দ্র করে বিভিন্ন প্রদেশে কমিটি গঠন করা হয় এবং পরের মাসে একে ফজলুল হকের সভাপতিত্বে দিল্লিতে খিলাফত কমিটির প্রথম সম্মেলন সিদ্ধান্ত হয় যে ব্রিটিশ সরকার তুরস্কের খলিফার মর্যাদা রক্ষার কোনো প্রতিশ্রুতি না দিলে মুসলমানরা সরকারের সঙ্গে অর্থাৎ ব্রিটিশ সরকারের সঙ্গে অসহযোগ নীতি অনুসরণ করবে। অসহযোগ নীতি কি? অসহযোগ নীতি মানে হচ্ছে অসহযোগিতা করা বা সহযোগিতা না করা। একটি সরকার কিন্তু জনগণের সহযোগিতায় পরিচালিত হয়। যখন সেই জনগণ সহযোগিতা করবে না কিংবা বিভিন্ন ধরনের ক্ষেত্রে সরকারকে বিভিন্ন ধরনের সহযোগিতা থেকে বঞ্চিত করে, বা কি বলা যায়, ধরো ট্যাক্স দেওয়া বন্ধ করে দিল, রাস্তাঘাটে বন্ধ করে দিল, এভাবে হলো সরকারকে বিভিন্নভাবে সমস্যায় ফেলা শুরু করে, সেটা কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে একটি বাধার সম্মুখীন হয়। তো তারা কী করবে? অসহযোগ নীতি অবলম্বন করবে। একটা থ্রেট দিল যে হয় আপনি ব্রিটিশ সরকার তুরস্কের খলিফার মর্যাদা রক্ষা করবে, না হয় আমরা আপনাদেরকে অসহযোগিতার নীতি মেনে চলব। প্রয়োজনে তারা ব্রিটিশ পণ্য বর্জন করবে। মোহনদাস করমচাঁদ গান্ধী, আমাদের গান্ধীজি, খিলাফতের বিষয় হলো কংগ্রেসের পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অর্থাৎ তিনি বললেন যে আপনারা যদি এটা করতে পারেন তাহলে আমাদের ফুল সাপোর্ট থাকবে। 1920 সালের প্রথম দিকে হলো মাওলানা মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি ডেপুটেশন খিলাফতের ভবিষ্যৎ আলোচনার জন্য একটি ডেপুটেশন বা একটি দল খিলাফত যে ভবিষ্যৎ সেটা আলোচনার জন্য প্যারিস এবং লন্ডনে সফর করে। কিন্তু ব্রিটেন অথবা প্যারিস কেউই সেটাকে গুরুত্ব দেয়নি এবং অবজ্ঞার চোখে দেখে, যে কারণে প্রতিনিধিরা হলো ব্যর্থ হয়ে স্বদেশে ফিরে আসে, ভারতবর্ষে ফিরে আসে এবং ফিরে আসার পরেই ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও তীব্র এবং জোরদার হয়। তীব্র এবং জোরদার হওয়ার কারণ কি? তারা হলো কোনো ধরনের কেয়ারই করে নাই এই আন্দোলনটাকে। 1920 সালের 19 মার্চ হলো সারা ভারতে খিলাফতের দাবিতে হরতাল পালিত হয়। কবে হরতাল পালিত হয়? 1920 সালের 19 মার্চ। মে মাসে বোম্বেতে খিলাফত কমিটির সভায় ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়। জুন মাসে এলাহাবাদে খিলাফত কমিটির আহ্বানে হিন্দু এবং মুসলমান নেতাদের এক সভায় অসহযোগ আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করার জন্য কমিটি গঠন করা হয়। অর্থাৎ এ পর্যায়ে দুইটি সম্প্রদায়েরই একই সময় আন্দোলন চলায়, তারা হলো একই সাথে যোগদান করে অসহযোগ আন্দোলন প্রণয়ন করে।
এবার মহাত্মা গান্ধীর নেতৃত্বে হলো আরেকটি আন্দোলন গড়ে উঠেছিল। কেন? 1919 সালে ব্রিটিশ সরকারের চরমপন্থী বিপ্লবী আন্দোলন দমন করার উদ্দেশ্যে যে নিবর্তনমূলক রাওলাট আইন, কত সালে? 1919 সালে। রাওলাট আইনটা কী ছিল? যে সরকার বিরোধী যে আন্দোলন ছিল সেইগুলোকে দমন করার জন্য একটি আইন প্রণয়ন করা হয়, যার মাধ্যমে বিনা বিচারে শত শত লোককে কারাবন্দী করা হয়। এটা হলো সরকারকে বিভিন্ন আন্দোলন থেকে প্রোটেক্ট করার জন্য একটি আইন ছিল, বিতর্কিত আইন, কি? রাওলাট আইন। এবং উক্ত আইনের বিরুদ্ধে হলো গান্ধীজির সত্যাগ্রহ এবং প্রতিবাদ আন্দোলনের পটভূমিতে 1919 সালের 13 এপ্রিল, কবে? 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ, ওয়ার্ডটা একটু কেয়ারফুলি দেখবা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কী ছিল? জালিয়ানওয়ালাবাগে একটি বড় সমাবেশ হচ্ছিল, যেটা ধরো যে একটা গোলাকৃতির মাঠে যখন সমাবেশ হচ্ছিল, ইংরেজ সৈন্যরা চারদিক থেকে ঘেরাও করে ফেলে যত গেট ছিল সব গেট বন্ধ করে দেয়, এবং বন্ধ করার পর ভিতরে যত মানুষ ছিল শত শত মানুষকে চারদিক থেকে গুলি করে হত্যা করা হয়। এটি ভারতবর্ষের এবং পৃথিবীর ইতিহাসে অন্যতম জঘন্যতম গণহত্যা ছিল। জাস্ট ইমাজিন, একটা মাঠের মধ্যে বন্দি করে শত শত মানুষকে এক নাগারে গুলি করে মারা হয়েছে। মানে এতটা জঘন্য একটি কাজ করেছিল ব্রিটিশ সরকার। এরই প্রতিবাদে ব্রিটিশ সরকারের যে কর্নেল ডায়ার ছিল, তিনি হলো গুলি চালান এই জালিয়ানওয়ালাবাগে। এতে হলো ইংরেজ বিরোধী যে মনোভাব ছিল সেটা আবার জনগণের মধ্যে চাঙ্গা হয়ে উঠলো। এত বড় হত্যাকাণ্ড শুধুমাত্র নেতৃবৃন্দ নয়, সাধারণ যে জনগণ আছে তারাও মেনে নিতে পারেনি। মহাত্মা গান্ধী মুসলমানদের সহযোগিতা লাভের জন্য ইতিপূর্বে সৃষ্ট খিলাফত আন্দোলনে সমর্থন করেছিলেন। এই ক্ষেত্রে দেখা যায় যে মুসলমানরাও তাকে সমর্থন দেওয়া শুরু করলো। এবার আসে হলো আমাদের যে 1920 সালের 10 আগস্ট সেবাস চুক্তি যে হলো, যে আমাদের তুরস্ক যে সাম্রাজ্য সেটা ভেঙে দেওয়া হলো। এর প্রতিবাদে মুসলমানগণ 31 আগস্ট খিলাফত দিবস পালন করে। খিলাফত দিবস কবে পালিত হয়? খিলাফত দিবস পালিত হলো 1920 সালের 31 আগস্ট। 1920 সালের 31 আগস্ট খিলাফত দিবস পালিত হয়। ওই বছরের সেপ্টেম্বর মাসে কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়, এবং 1920 সালে ডিসেম্বর কংগ্রেসের নাগপুর অধিবেশনে অহিংস এবং অসহযোগ আন্দোলনের এবং পূর্ণ স্বরাজের, আগে যে ডমিনিয়নের কথা বলা হয়েছিল স্বায়ত্তশাসন, সেটা না, পূর্ণ স্বরাজ অর্থাৎ ব্রিটিশ শাসন থেকে মুক্তি এর ঘোষণা দেওয়া হয়। জাতীয় কংগ্রেস অসহযোগ আন্দোলন কর্মসূচি হিসেবে সরকারি চাকরি এবং পদবি ত্যাগ করে, সরকারি শিক্ষা এবং প্রতিষ্ঠান সহ আদালত এবং আইন ব্যবসা বর্জন করে, বিলিতি দ্রব্য পরিহার করে ইত্যাদি প্রস্তাব গ্রহণ করে। একই সময় নাগপুরে যে খিলাফত কমিটি এবং মুসলিম লীগের অসহযোগ আন্দোলনের বিস্তারিত কর্মসূচি অনুমোদন করে, এবং উভয় সংগঠন স্বাধীনতাকে তাদের চূড়ান্ত লক্ষ্য বলে ঘোষণা করে। অর্থাৎ এই সময়টায় দুইটি সংগঠনেরই প্রধান লক্ষ্য কী ছিল? ভারতবর্ষের স্বাধীনতা। ফলে খিলাফত এবং অসহযোগ আন্দোলন মুসলিম হিন্দু উভয় যে যৌথ আন্দোলনে পরিণত হয়, এবং 1921 সালে উভয় আন্দোলন তীব্র আকার ধারণ করে। ছাত্র, শ্রমিক, কর্মজীবী, আইনজীবী সকলে হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আন্দোলনের জন্য তহবিল সংগ্রহ এবং স্বেচ্ছাসেবকদের সংগঠন গড়া রাজনৈতিক কর্মসূচির অন্তর্ভুক্ত হয়, এবং এই আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার হাজার হাজার লোককে গ্রেফতার করে। কেউ কেউ আবার স্বইচ্ছায় কারাবরণ করে, যে আমার ধৈর্য নিয়ে যান, আমি কেয়ার করি না। মানে এতটাই তীব্র ছিল সেই আন্দোলনটা। মুসলমানরা ব্রিটিশ সেনাবাহিনী ত্যাগের হুমকি দেয়, অর্থাৎ তারা হুমকি দিল যে আমরা ব্রিটিশ সেনাবাহিনী থেকে বের হয়ে আসবো, বা ভারতবর্ষে যে একটা সেনাবাহিনী ছিল তা থেকে বেরিয়ে আসবো। এবার 1921 সালে যে আহমেদাবাদে কংগ্রেসের বার্ষিক অধিবেশন হয়, সেখানে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়। আইন অমান্য কর্মসূচি মানে কি? তারা হলো সরকারের যে বিভিন্ন আইন সেগুলো মান্য করবে না। সে বিভিন্ন ধরনের আইন হতে পারে, বাণিজ্যিক আইন কিংবা হলো ক্রিমিনাল আইন, বা যে টাইপের বিভিন্ন সকল ধরনের আইন তারা হলো বর্জন করার সিদ্ধান্ত হয়, এবং সর্বত্র অচলাবস্থা সৃষ্টির উদ্দেশ্যে সরকারকে কর ও খাজনা প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তারা সরকারকে কোনো ধরনের ট্যাক্স দিবে না। কিন্তু আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে অহিংসার স্থলে সহিংসার ঘটনা ঘটে। কীভাবে? 1921 সালে আগস্ট মাসে হলো মালাবারে মুসলিম কৃষকরা জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করে, এবং এর কারণে হলো যে হাঙ্গামার সৃষ্টি হয়। 1922 সালে হলো ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের চৌরাচৌরা নামে এক জায়গায় একদল বিক্ষুব্ধ জনতা হলো থানা আক্রমণ করে। সেখানে
21 জন সিপাহী এবং একজন দারোগাকে পুড়িয়ে মারা হয়, জীবন্ত পুড়িয়ে মারা হয়। অর্থাৎ তারা থানায় আগুন ধরায় দিয়েছে এবং সেখানে 21 জন সিপাহী এবং একজন দারোগা জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায়। অর্থাৎ পুরা সহিংসতার রূপ ধারণ করে এবং বিভিন্ন জায়গায় দাঙ্গারও সৃষ্টি হয়, যে মুসলমান হিন্দু একসাথে আন্দোলন করতে গিয়ে এক পর্যায়ে মুসলমান হিন্দুদের মধ্যেই ক্ল্যাশ তৈরি হয়ে যায়। গান্ধী তার অহিংস এবং অসহযোগ আন্দোলনকে এভাবে সহিংসতা পরিণত দেখে শঙ্কিত হন। এই কারণে তিনি 1922 সালে সমগ্র আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার করেন, যেহেতু তার কথা ছিল যে আমরা অহিংসভাবে যে এই আন্দোলনটা সফল করব। যখন যেটা সহিংস পর্যায়ে চলে যায়, তিনি তখন মনে করেন যে তার আন্দোলন ব্যর্থ হয়েছে, তাই তিনি সকল ধরনের কর্মসূচি প্রত্যাহার করেন। এটা হলো সারা দেশে হতাশার সৃষ্টি হয়, যেহেতু সমগ্র ভারতবাসী ব্রিটিশদের এগেনস্টে এখানে আন্দোলনে ছিল, কিন্তু এরকম একটু ব্যাকে চলে আসার কারণে তারা হতাশ হয়ে যায়। সরকার গান্ধীকে গ্রেফতার করলো এবং অসহযোগ আন্দোলনের অবসান ঘটে। এক্ষেত্রে আবার কি খিলাফত আন্দোলন চালু ছিল, কিন্তু অসহযোগ আন্দোলন সরে যাওয়ায় এক্ষেত্রে খিলাফত আন্দোলনটা একটু দুর্বল হয়ে গেল, যে হিন্দুদের সাপোর্ট চলে যায়, মুসলমানরা শুধুমাত্র এখানে আন্দোলন করছিল। কিন্তু 1924 সালে যখন তুরস্কে কামাল আতাতুর্ক যে খিলাফত ছিল, সেই খিলাফত বিলুপ্ত করে দেয় এবং সেই খিলাফত বিলুপ্ত করার কারণে খলিফা পদও বিলুপ্ত হয়ে যায় এবং একই সাথে আমাদের খিলাফত আন্দোলন সমাপ্ত ঘটে। খিলাফত এবং অসহযোগ আন্দোলন কিন্তু সফল হয়নি, দুইটাই ব্যর্থ ছিল, কিন্তু এই যে একটা গণজাগরণ ছিল, এটাই অভূতপূর্ব এবং অবিস্মরণীয়। অর্থাৎ এর পূর্বে এরকম কোনো বড় ধরনের জনগণের পক্ষ থেকে আন্দোলন হয়নি এবং উপমহাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে এই দুটির অবদান এবং গুরুত্ব অপরিসীম। কারণ এই আন্দোলন থেকেই কিন্তু যে একটা ধারা তৈরি হয় ব্রিটিশ বিরোধী, তারই কিন্তু একটি ফাইনাল রেজাল্ট হলো 1947-এর ভারতের স্বাধীনতা। এবং একই সাথে আজকে আমাদের ক্লাস শেষ হলো। তো আজকে আমরা ক্লাসে কী কী শিখলাম, যে প্রথমত কী ছিল, যে আমাদের আলিগড় আন্দোলনের পরে আমরা জানলাম কীভাবে মুসলিম কংগ্রেস আসলো, কংগ্রেস থেকে তারপর আসলো মুসলিম লীগ আসলো, এরপরে আমরা লখনৌ চুক্তি ঘটলো যেটা, তারপর আমরা জানলাম খিলাফত এবং অসহযোগ আন্দোলন। সো এই হলো আমাদের সেকেন্ড লেকচার শেষ হলো, আরও 2টা লেকচার বাকি আছে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।